এই ছবিতে আমরা বিখ্যাত সুপারস্টার ঋত্বিক রোশনকে দেখতে পাচ্ছি। ক্রিশ মুভিতে ঋত্বিক রোশন কিন্তু হুবহু তার বাবার মতো হয় না, মানে ঋত্বিক রোশনই আসলে সে তার বাবার রোলও করছে, সে নিজের রোলও করছে, ঠিক না? তো বিজ্ঞানীরা চিন্তা করে দেখলেন, আচ্ছা এই ঘটনার কারণটা কি, এই ঘটনা কেন হয়। নিউক্লিয়াসের ভিতরে আমরা কিন্তু চলে যাচ্ছি। এই প্রোটিনটার নামই হচ্ছে হিস্টোন প্রোটিন, এবং তাকে কি বেঁচে আছে দেখো, এই যে আমাদের ডিএনএ। তো দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্ন ছিল উদ্দীপকের এক্স অর্থাৎ ডিএনএ এর গঠন বর্ণনা করো। তো গঠন বর্ণনা আসলে আমরা এইরকম ভাবে লিখবো, এটা হচ্ছে স্মার্টেস্ট ওয়ে, যেভাবে ব্যাখ্যা করলে তুমি একদম 3 দিন পাবা 100%, একদম গ্যারান্টিড। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের এসএসসি বায়োলজি কোর্সের নতুন আরেকটা চ্যাপ্টার নাম্বার 12-এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যাপ্টারটার নামটা খুবই ইন্টারেস্টিং, জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি। বংশগতি জিনিসটার মানে কি, কিংবা জৈব অভিব্যক্তি বলতে আসলে কি বোঝায়, সেগুলো সম্পর্কে জানার মাধ্যমে আমরা আজকে এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারে দেখো শুরুতেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বংশগতি কথাটার মানে কি। বংশগতি কিংবা ইংলিশ টার্মটা হচ্ছে হেরিডিটি। এই কথাটার মানে আসলে কি? আচ্ছা, এখানে একটা ছবি আছে দেখো। এই ছবিতে আমরা বিখ্যাত সুপারস্টার ঋত্বিক রোশনকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ঋত্বিক রোশন, অনেকে সে ক্রাশ। সো এই যে ঋত্বিক রোশন, সে কিন্তু হচ্ছে এখানেও আছে। ইন্টারেস্টিংলি দেখো, সে তার বাবার রোলও করতেছে। বুঝতে পারতেছো এটা কোন ছবি? ঠিক আছে, এটা কিন্তু ক্রিশ মুভি, ঠিক আছে? ক্রিশ বানান হয়েছে কিনা জানি না, বাট ক্রিশ মুভিতে ঋত্বিক রোশন কিন্তু হুবহু তার বাবার মতো হয় না, মানে ঋত্বিক রোশনই আসলে সে তার বাবার রোলও করছে, সে নিজের রোলও করছে, ঠিক না? সো বাস্তবে কিন্তু আমরা এরকমই দেখি। বাস্তবে আমরা কিরকম দেখি, যে আমরা কিন্তু আমাদের পিতামাতার মতোই মোটামুটি হই। অনেকে দেখা গেছে নাকটা হচ্ছে বাপের মতো, কোনো মানুষের চুল হচ্ছে ধরো মায়ের চুলের কালার পাইছে। পিতা এবং মাতা দুজনের সাথেই বৈশিষ্ট্যগত দিক দিয়ে হচ্ছে আমাদের কিন্তু অনেক মিল থাকে। কিংবা অনেক ক্ষেত্রে শুধুমাত্র পিতামাতা না, পিতামাতারও যে পিতামাতা মানে আমাদের দাদা দাদি বা নানা নানি, তাদের সাথেও কিন্তু আমাদের বৈশিষ্ট্যে মিল থাকে। সো বিজ্ঞানীরা চিন্তা করে দেখলেন, আচ্ছা এই ঘটনার কারণটা কি, এই ঘটনা কেন হন, ঠিক আছে? এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করলেন। গবেষণা করে তারা যে জিনিসটা পাইলেন সেটা হচ্ছে, আমাদের ফুল মানব দেহটার কথা চিন্তা করো। মানব দেহের মাঝে দেখা যায় যে অনেক তন্ত্র থাকে না? আমরা পরিপাক তন্ত্রের কথা বলতে পারি, রেচন তন্ত্রের কথা বলতে পারি, শ্বসন তন্ত্রের কথা বলতে পারি। এরকম অনেকগুলো তন্ত্র কিংবা সিস্টেম কিন্তু থাকে, ঠিক আছে? সেই অনেকগুলো সিস্টেম, যে কোনো একটা সিস্টেমের কথা চিন্তা করো। ধরো আমাদের পরিপাক তন্ত্রের কথা চিন্তা করি। সো পরিপাক তন্ত্রের মাঝে কি একটা দুইটা অঙ্গ আছে? না, অনেকগুলো অঙ্গ আছে। যেমন আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এরা সবাই কিসের অন্তর্গত? এই পরিপাক তন্ত্রের অন্তর্গত। সো প্রত্যেকটা তন্ত্র বা সিস্টেমের মাঝে এক বা একাধিক কি থাকে? অঙ্গ থাকে। এক বা একাধিক অঙ্গ থাকে, কিংবা ইংলিশে বললে বলতে হবে অর্গান থাকে, ঠিক আছে? সেই প্রত্যেকটা অঙ্গের ভিতরে থাকে এক বা একাধিক টিস্যু। সেই প্রত্যেকটা টিস্যুর মাঝে আবার কি থাকে দেখো, প্রত্যেকটা টিস্যুর মাঝে থাকে এক বা একাধিক রকমের কোষ, ঠিক আছে? বিজ্ঞানীরা যেটা চিন্তা করলেন, যে আমরা আমাদের পিতামাতার মতো যে মানে হুবহু হই, বা কিংবা অনেক ক্ষেত্রে বৈশিষ্ট্য যে মিল থাকে, এর কারণ হচ্ছে এই কোষ। এই কোষ কারণটা কি? কারণ আমাদের জীবনটা শুরু হয় দুইটা কোষ থেকে, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে? শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুইটা কোষ থেকেই আমাদের জীবনটা শুরু হয়। এই যে শুক্রাণু, সেটা আসে আমাদের পিতার দেহ থেকে। এই যে ডিম্বাণু, সেটা আসে আমাদের মাতার দেহ থেকে। এবং এরা দুজন যখন মিলিত হইলে আলটিমেটলি এখান থেকে আমাদের দেহটার সৃষ্টি হয়, ঠিক না? সো বিজ্ঞানীরা চিন্তা করলেন, আচ্ছা তাহলে তার মানে হচ্ছে শুক্রাণুর ভিতরে নিশ্চয়ই এমন কিছু আছে, বা ডিম্বাণুর ভিতরে নিশ্চয়ই এমন কিছু আছে, যেটার কারণেই হচ্ছে আমরা আমাদের পিতামাতার মতো হইতেছি, ঠিক আছে? সো তারা এই শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে হচ্ছে গবেষণা করা শুরু করলেন। গবেষণা করে তারা যে জিনিসটা পাইলেন সেটা হচ্ছে, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, তাদের যে মাঝখানের অংশ, সেই মাঝখানের অংশে থাকে একটা জিনিস, যেটাকে কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস বলা হয়। সেই নিউক্লিয়াসের ভিতরে আসলে বিভিন্ন জিনিস থাকে। সেই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? বিভিন্ন রকমের জিনিস। যেমন ফর এক্সাম্পল, ধরো নিউক্লিয়াসের ভিতরে এরকম কিছু স্ট্রাকচার থাকে, ঠিক আছে? এরকম কিছু স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারগুলোকে কি বলা হয়? তোমরা যদি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার অলরেডি পড়ে থাকো, তাহলে কিন্তু জানার কথা যে এই স্ট্রাকচারগুলোকে বলা হয় ক্রোমোজোম। এগুলাকে কি বলা হয়? ক্রোমোজোম বলা হয়। সো সেই ক্রোমোজোমের ভিতরে থাকে বিভিন্ন জিনিস, যেমন ডিএনএ, ঠিক আছে? আবার কোনো জীবে হচ্ছে ডিএনএর বদলে আরএনএ থাকতে পারে। সো তারা যে জিনিসটা খেয়াল করলেন সেটা হচ্ছে, শুক্রাণু এবং ডিম্বাণু, এদের আবার সব পার্ট আমাদের পিতামাতার বৈশিষ্ট্য
আমাদের দেহে সঞ্চারিত করে না। এদের শুধুমাত্র এই নিউক্লিয়াসের ভিতরে থাকা এই যে বস্তুগুলো আছে, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এই জিনিসগুলাই পিতামাতার বৈশিষ্ট্যগুলো আমাদের দেহে সঞ্চারিত করে। তাহলে তারা বুঝে গেলেন যে এই জিনিসগুলাই মেইনলি হচ্ছে আমরা যে পিতামাতার মতো হইতেছি তার জন্য দায়ী। কেন দেখো, শুক্রাণুর ভিতরে এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মাঝে যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলো কার বৈশিষ্ট্য ধারণ করে? পিতার বৈশিষ্ট্য ধারণ করে। ডিম্বাণুর মাঝে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মাঝে যে ক্রোমোজোম, সেটা কার বৈশিষ্ট্য ধারণ করে? মাতার বৈশিষ্ট্যগুলো ধারণ করে। তার মানে তারা বুঝে গেলেন যে এগুলাই যখন হচ্ছে একসাথে মিলিত হয়ে নতুন সন্তানের প্রথম কোষ, যেটাকে আমরা বলি জাইগোট, সেই জাইগোট যখন গঠন করে তখন দেখা যায় যে এটা থেকেও কিছু বৈশিষ্ট্য আসে, এটা থেকেও কিছু বৈশিষ্ট্য আসে। ফলে হচ্ছে আমরা কিন্তু আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যে পিতা কিংবা মাতা অথবা হচ্ছে পিতামাতার যেই অ্যানসেস্টর বা পূর্বপুরুষ অর্থাৎ দাদা দাদি কিংবা নানা নানি তাদের মতো কিন্তু হইতেছি। সো সেখান থেকেই হচ্ছে আমাদের আজকের ধারণা অর্থাৎ বংশগতির কথাটা আসছে। বংশগতির কথাটা সেখান থেকেই আসছে। বোঝা গেছে? বংশগতি জিনিসটা কোত্থেকে আসছে? বংশগতি জিনিসটা এই জিনিসগুলো থেকে আসছে। আচ্ছা, এবার আসো আমরা বইয়ের মতো কিছু কঠিন সংজ্ঞা বা হচ্ছে একটু বোরিং টাইপের কথাবার্তা বলি যে বংশগতি মানে কি। বংশগতি হচ্ছে আসলে একটা প্রক্রিয়া। বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? যেই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের পিতামাতার দেহের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সন্তানের দেহে সঞ্চারিত হয়, সন্তানের দেহে পৌঁছায় যায়। ঠিক আছে? আমরা দেখলাম যে পিতামাতার যে শুক্রাণু এবং ডিম্বাণু, সেগুলোর ভিতরে থাকে তাদের ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এগুলোর মাধ্যমে হচ্ছে তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের দেহে পৌঁছায় যায়। এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে বংশগতি কিংবা হেরিডিটি। এবং এই বংশগতি নিয়ে জীববিজ্ঞানের যেই শাখায় হচ্ছে ডিটেলসে আলোচনা করা হয় সেই শাখাটার নাম হচ্ছে বংশগতিবিদ্যা কিংবা জেনেটিক্স। ঠিক আছে? বংশগতিবিদ্যা কিংবা জেনেটিক্স। তাহলে আমরা একদম শুরুতে কিন্তু জীবের বংশগতি নিয়ে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। এবার আসো আমরা সেকেন্ড যে কথাটা আছে সেই জিনিসটা একটু আলোচনা করি। সেটা কি? সেটা হচ্ছে বংশগতীয় উপাদান। বংশগতীয় উপাদান, বংশগতীয় উপাদান। তাহলে দেখো কি কি পাইতেছি আমরা। এই যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম কিন্তু একটা বংশগতীয় উপাদান। কারণ কি? কারণ এটা হচ্ছে আমাদের পিতার যে বৈশিষ্ট্য সেটা আমাদের দেহে নিয়ে আসে, অথবা মাতার যে বৈশিষ্ট্য সেটা আমাদের দেহে নিয়ে আসে। সো তারা যে জিনিসটা ফার্স্টে খেয়াল করলেন যে বংশগতীয় উপাদান, বংশগতীয় উপাদান হচ্ছে ক্রোমোজোম। এক নাম্বার হচ্ছে তারা চিন্তা করলেন যে এর জন্য দায়ী মেইনলি হচ্ছে আমাদের ক্রোমোজোম, যেটা কিনা নিউক্লিয়াসের ভিতরে থাকে। ঠিক আছে? সো তারা এটা আবিষ্কার করলেন। পরে দেখলেন না, ক্রোমোজোম আসলে দায়ী না। ক্রোমোজোমের ভিতরে থাকা আরও কিছু জিনিস আছে যারা মেইনলি এই ভূমিকাটা পালন করে। সেই জিনিসগুলোর নাম কি? এই যে দেখো, ক্রোমোজোমের ভিতরে কি থাকতেছে? ক্রোমোজোমের ভিতরে এরকমভাবে একটা পেঁচানো জিনিস থাকতেছে। এই যে একটা পেঁচানো জিনিস, ঠিক আছে? এবং সেই পেঁচানো জিনিসটার মাঝেই আসলে কি থাকে? ডিএনএ থাকে। সেই পেঁচানো জিনিসটার মাঝেই থাকে আসলে ডিএনএ। ক্রোমোজোমের ভিতরে আসলে কি থাকে? ডিএনএ থাকে। সো আমরা বুঝলাম যে বংশগতি উপাদান হিসেবে পরবর্তীতে কি আবিষ্কার হয়? ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে দেখা যায় যে ডিএনএ আবিষ্কার হয়। এরই সাথে সাথে বিজ্ঞানীরা খেয়াল করলেন যে সকল জীবেই যে ডিএনএ থাকে এমন কোনো কথা না। কিছু কিছু ভাইরাস আছে যেই ভাইরাসের মাঝে আসলে ডিএনএর বদলে কি থাকে? আরএনএ থাকে। ডিএনএর বদলে কি থাকে? আরএনএ থাকে। সো তারা 3 নাম্বার যে বংশগতি উপাদান বললেন সেটা হচ্ছে আরএনএ। সেটা হচ্ছে আরএনএ। এবং পরবর্তীতে বিজ্ঞানীরা তো আসলে বসে নাই। ঠিক আছে? তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আমাদের পড়াশোনা আরো বাড়ানোর জন্য। তারা যে জিনিসটা খেয়াল করলেন যে ডিএনএর মাঝেও সকল অংশ আসলে আমাদের বংশগতীয় বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য হচ্ছে ট্রান্সফার করে না। ঠিক আছে? ডিএনএর মাঝে সুনির্দিষ্ট কিছু অংশ আছে, সুনির্দিষ্ট কিছু এলাকা আছে, সুনির্দিষ্ট কিছু এলাকা আছে, সুনির্দিষ্ট কিছু এলাকা আছে, সুনির্দিষ্ট কিছু এলাকা আছে, যেই জিনিসগুলো হচ্ছে আমাদের বংশগতীয় বৈশিষ্ট্য ট্রান্সফার করে বা কোনো একটা বৈশিষ্ট্য ট্রান্সফারের জন্য দায়ী। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় জিন। তাদেরকে বলা হয় জিন। তাহলে ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ যেটা কিনা কোনো না কোনো বৈশিষ্ট্য ট্রান্সফার করে বা বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ করে, সেই জিনিসটাকেই বলা হয় জিন। তাহলে 4 নাম্বার যে উপাদান সেটা হচ্ছে জিন। ঠিক আছে? সো আমরা মনে রাখলাম যে বংশগতি জিনিসটা কি, যে যেই প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার দেহের যত বৈশিষ্ট্য আছে সেগুলো সন্তান সন্ততির দেহে হচ্ছে সঞ্চারিত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় বংশগতি। এবং সেই বংশগতি তো আসমান থেকে হবে না বা হচ্ছে ভেসে ভেসে হবে না, কোনো একটা জিনিসের মাধ্যমে হবে, ঠিক না? সো যেই উপাদানগুলো মেইনলি এই বংশগতীয় বৈশিষ্ট্য পিতামাতার দেহ থেকে সন্তানের দেহে নিয়ে আসে তাদেরকে বলা হয় বংশগতীয় উপাদান। এবং বংশগতীয় উপাদানের উদাহরণ হচ্ছে এই 4টা। ঠিক আছে? ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং জিন। ঠিক আছে? এটা মনে রাখবা। সো এই কথাগুলো কিন্তু তোমাদের বইতে এখানে লেখা আছে। ঠিক আছে? আমরা হচ্ছে একটা 3D অ্যানিমেশন দেখাই। সো আমি তো হচ্ছে এই স্মার্ট বোর্ডে পড়াই। সো স্মার্ট বোর্ডে পড়াইতে পড়াইতে এইরকম অ্যানিমেশন আমি দেখাই। সো আমার যে ছোট্ট বাচ্চা ছেলে
তো বাচ্চা ছেলের হচ্ছে তার এই মানে এটা হচ্ছে খুবই তার ফেভারিট একটা জায়গা আর কি। সে মাঝে মাঝে এসে হচ্ছে আমার রুমে এসে, এই স্টুডিও রুমে এসে হচ্ছে এই জায়গাতে বিভিন্ন জিনিসের ছবি টবি দেখে আর কি, ঠিক আছে, বাঘের ছবি দেখে, তারপর হচ্ছে হরিণের ছবি দেখে। সো এটা হচ্ছে তার খুবই ফেভারিট একটা জায়গা, এবং এই সফটওয়্যারটি ইউজ করেই হচ্ছে আমি নর্মালি হচ্ছে কোর্সের মাঝে 3D অ্যানিমেশন দেখাই থাকি, ঠিক আছে। সো দেখো দেখো একটু খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা কোষ, ঠিক আছে, এই কোষ, এই হচ্ছে আমাদের একটা কোষ। সো এটা হচ্ছে নর্মাল একটা কোষ, কিন্তু এটা যদি হয় আমাদের শুক্রাণু কিংবা ডিম্বাণু, তারও তো সেও যদি একটু কোষ, সুতরাং তারও কিন্তু কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, তারও কিন্তু কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। সো এটাই হচ্ছে আসলে নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের ভিতরে আমরা যাইতে শুরু করি, তাহলে দেখো কি হয়, নিউক্লিয়াসের ভিতরে আমরা কিন্তু চলে যাচ্ছি। এই যে দেখো এগুলা কি, এগুলা হচ্ছে ক্রোমোজোম, এগুলো হচ্ছে ক্রোমোজোম, এগুলাই হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। সো ক্রোমোজোম কোথায় পাওয়া যায় বলো, ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। আমাদের যে শুক্রাণু এবং ডিম্বাণু বা হচ্ছে যত কোষ আছে আমাদের সকল কোষেরই নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যায় হচ্ছে ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের ভিতরে আমরা এবার যাইতে শুরু করি, চলো ক্রোমোজোমের ভিতরে আমরা যাইতে শুরু করতেছি। ক্রোমোজোমের ভিতরে কিন্তু আমরা ঢুকতেছি, দেখো ক্রোমোজোমের ভিতরে কি থাকতেছে, এরকম কিছু সুতা আকৃতির জিনিস পাওয়া যাচ্ছে, কিছু পরিমাণ সুতা আকৃতির জিনিস পাওয়া যাচ্ছে, এবং সেই সুতা আকৃতির জিনিসগুলাকেই মোটামুটি বলতে পারো তুমি ক্রোমাটিন। সেগুলোর ভিতরে আমরা যদি যাই, তাহলে আমরা দেখবো যে আলটিমেটলি কি পাচ্ছি, কিছু পরিমাণ হচ্ছে এরকম সুতা পাচ্ছি, যেগুলো হচ্ছে দ্বিসূত্রক, দুইটা সুতা হচ্ছে আছে, দুইটা সুতা করে আছে, এবং তারা এরকম একটা প্রোটিনকে পেঁচে আছে। সো এই যে প্রোটিন, সেই প্রোটিনটার একটা নাম আছে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এই প্রোটিনটার নামই হচ্ছে হিস্টোন প্রোটিন, এবং তাকে কি পেঁচে আছে দেখো, তাকে পেঁচে আছে হচ্ছে আমাদের আরেকটা বংশগতি উপাদান, যেটাকে বলা হয় ডিএনএ। যেটাকে কি বলা হয়, ডিএনএ বলা হয়। এই যে আমাদের ডিএনএ, এই ডিএনএ কিন্তু তুমি দেখে দেখে অভ্যস্ত, ঠিক আছে। সো আমরা কিন্তু আবার হচ্ছে একটু রিক্যাপ করে দিচ্ছি যে আমাদের যে কোনো একটা কোষ, সেই কোষের নিউক্লিয়াসের ভিতরে আমরা গেলাম, নিউক্লিয়াসের ভিতরে গেলে আমরা কি পাচ্ছি, ক্রোমোজোম পাচ্ছি। সেই ক্রোমোজোমের ভিতরে আমরা যদি যাই, তাহলে আলটিমেটলি গিয়ে দেখবো যে সেখানে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, আর সেই প্রোটিনকে পেঁচে আছে হচ্ছে আমাদের ডিএনএ, সেই প্রোটিনকে পেঁচে আছে আমাদের ডিএনএ, সেই প্রোটিনকে পেঁচে আছে আমাদের ডিএনএ। সো এই হচ্ছে আমাদের ডিএনএ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিএনএ। সেই ডিএনএর ধরো একটা সুনির্দিষ্ট অংশ, যে জিনিসটা কোনো না কোনো বৈশিষ্ট্য ট্রান্সফার করে, সেটাকে বলা হয় জিন, সেটাকে বলা হয় জিন। সো আশা করি হচ্ছে বংশগতিবিদ্যা বা বংশগতি এই যে আইডিয়াগুলো আছে, সেগুলো পাঠ্য বইতে যেরকম সংজ্ঞা আকারে লেখা আছে বা হচ্ছে একটু আজগবিভাবে লেখা আছে, ওরকম না, তোমরা একদম ফিল করে বুঝতে পারতেছো যে আসলে বংশগতির মাঝে কি কি উপাদান কাজ করে এবং সেই উপাদানগুলো আসলে কোথায় অবস্থান করে, ঠিক আছে। সো এরকমভাবেই ফিল করে করে হচ্ছে বায়োলজি শিখতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হবে যে পরবর্তীতে শুধুমাত্র যে এইচএসসি বা এসএসসিতে এ প্লাস পাওয়া বা তোমার হচ্ছে 90+ নাম্বার পাওয়া, সেটা না, আমরা তো সেটা করবই। এর পাশাপাশি হচ্ছে বইয়ের প্রত্যেকটা জিনিস আমরা বুঝে বুঝে আঁকাবো, যেন আমরা এই জিনিসগুলোকে প্রকৃতপক্ষে হচ্ছে নিজের ভিতরে ধারণ করতে পারি। এই জিনিসগুলোর মাঝে আসলে যে মজাটা আছে, সেই মজাটা যাতে আমরা অনুভব করতে পারি। সৃজনশীলে এই ডিএনএর গঠনটা থেকে কিন্তু হচ্ছে প্রশ্ন আসে। সো আমরা চেষ্টা করব আজকে এগুলার বেসিকও বুঝাইতে, কিছু পরিমাণ হচ্ছে ছবি বা অ্যানিমেশনে দেখাইতে, এবং পাশাপাশি এটা থেকে তুমি সৃজনশীল আসলে কিভাবে পয়েন্ট বাই পয়েন্ট একদম সুন্দর করে গুছিয়ে লিখবা, সেই জিনিসটা দেখা দিতে, ঠিক আছে। সো আজকে একটা মাত্র ক্লাস করবা, ক্লাস করার মাধ্যমে এই অধ্যায় থেকে একটা সিকিউ ইনশাল্লাহ তুমি কমন পাবা। সো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব, ডিএনএ আরএনএ দুজনের পূর্ণরূপটা যদি আমরা একটু জানার চেষ্টা করি। ডিএনএ এর পূর্ণরূপ কি, ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। অন্যদিকে আরএনএ এর পূর্ণরূপটা কি, আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ আরএনএ সম্পর্কে বিস্তারিত জানার আগেই আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারতেছি, ডিএনএও একটা নিউক্লিক অ্যাসিড, আরএনএও একটা নিউক্লিক অ্যাসিড। তার মানে আমরা বুঝলাম যে এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন প্রকারভেদ, ঠিক আছে, এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন প্রকারভেদ। তাহলে নিশ্চয়ই আমাদের জানা উচিত যে নিউক্লিক অ্যাসিড জিনিসটা আসলে কি। যারা হচ্ছে অলরেডি আমার কোর্সে ক্লাস করতেছো, তারা কিন্তু জানো যে ভাইয়া হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপর কিন্তু বিগত ক্লাসে একটা তোমার হচ্ছে বোনাস ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে। যেই জিনিসগুলো আমাদের বইতে নাই, সেই জিনিসগুলো হচ্ছে ভাইয়া চেষ্টা করছে একটা বোনাস ক্লাস আকারে হচ্ছে তোমাদেরকে উপহার দিতে। সো আমরা নিউক্লিক অ্যাসিডের এই বর্ণনাটা আগে পড়ে নিব, পড়ার পর তারপর গিয়ে যখন হচ্ছে ডিএনএর গঠন, আরএনএর গঠন এগুলো পড়বো, তখন দেখবো যে আমাদের কাছে একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। প্রথমে চলো আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানার চেষ্টা করি। নিউক্লিক অ্যাসিড নাম শুনে কি বুঝতেছো বলো তো, নিউক্লিক অ্যাসিড নাম শুনে কি বুঝতেছো বলো। আমরা কিন্তু বুঝতেছি যে নিউক্লিক অ্যাসিড হবে এমন একটা কিছু যেটা কিনা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করবে, এবং পাশাপাশি সে কি ধর্মী হবে, সে কিন্তু অ্যাসিড ধর্মী হবে, সে হবে হচ্ছে অ্যাসিড ধর্মী। তাহলে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত অ্যাসিড ধর্মী কিছু পদার্থ, যারা হচ্ছে বিভিন্ন ধরনের জেনেটিক উপাদান হিসেবে কাজ করে থাকে, তাদেরকে আমরা বলতে পারি নিউক্লিক অ্যাসিড। এখন এটা তো গেল সংজ্ঞা। আমরা যদি বোঝার চেষ্টা করি যে নিউক্লিক অ্যাসিড আসলে দেখতে কীরকম,
দেখতে আসলে কীরকম, ঠিক আছে, বা ডিএনএ আরএনএ আসলে দেখতে কীরকম, তাহলে আমাদেরকে যে জিনিসটা বলতে হবে যে ডিএনএ আরএনএ এরা হচ্ছে আসলে পলিমার যৌগ, এরা হচ্ছে পলিমার যৌগ। এখন আবার প্রশ্ন আসবে যে ভাই পলিমার জিনিসটা কি? ডিএনএ আরএনএ দুইটাই পলিমার, তাহলে পলিমার জিনিসটা কি? পলিমার হচ্ছে আসলে মালার মতো যৌগ, পলিমার হচ্ছে আসলে মালার মতো যৌগ। তার মানে আমরা কিন্তু বুঝতেছি যে ডিএনএ আরএনএ যাদের গঠন মোটামুটি হচ্ছে আমরা বাচ্চাকাল থেকে জেনে আসছি, এগুলো আসলে মালা, ঠিক আছে। ডিএনএ এর ভিতরে থাকে দুইটা মালা, আরএনএ এর ভিতরে থাকে একটা মালা। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে এরা হচ্ছে মালার মতো যৌগ, এরা হচ্ছে মালার মতো যৌগ। এখন একটু কমন সেন্স খাটায় বলো তো, মালার মতো যৌগ হইলে মালার ভিতরে কি থাকে? মালার ভিতরে থাকে পুঁতি। তার মানে ডিএনএ এর ভিতরেও কিছু পরিমাণ পুঁতি থাকবে, আরএনএ এর ভিতরেও কিছু পরিমাণ পুঁতি থাকবে। এই যে এক একটা পুঁতি, ডিএনএ এবং আরএনএ এর ভিতরে থাকা এই যে এক একটা পুঁতি, সেই পুঁতিগুলোকে কি বলা হয়? সেই পুঁতিগুলোকে বলা হয় হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। তার মানে আমরা বুঝতেছি ডিএনএও যেহেতু মালা, সুতরাং ডিএনএ এর ভিতরে এরকম অসংখ্য নিউক্লিওটাইড থাকবে, আরএনএও যেহেতু মালা, আরএনএ এর মাঝেও এরকম অসংখ্য পরিমাণে নিউক্লিওটাইড থাকবে। সো ডিএনএ এর ভিতরে এরকম অসংখ্য নিউক্লিওটাইড থাকতেছে, আরএনএ এর ভিতরেও এরকম অসংখ্য নিউক্লিওটাইড থাকতেছে। এই কারণেই তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় তারা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের মালা, নিউক্লিওটাইডের মালা। ঠিক আছে, বায়োলজিতে পলি কথাটা যেখানে দেখবা, পলি মানে আসলে কি বোঝায়? পলি মানে বোঝে হচ্ছে অনেক, পলি মানে বোঝে হচ্ছে অনেক, ঠিক আছে। সো ডিএনএ একটা পলি নিউক্লিওটাইড যৌগ, বইতে অনেক কঠিন করে লেখা আছে না? ডিএনএ একটি পলি নিউক্লিওটাইড যৌগ, আরএনএ একটি পলি নিউক্লিওটাইড যৌগ। এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে ডিএনএ এর ভিতরে আমরা অনেকগুলা নিউক্লিওটাইড পাবো, আরএনএ এর ভিতরে আমরা অনেকগুলা নিউক্লিওটাইড পাবো, কারণ তারা হচ্ছে নিউক্লিওটাইডের মালা, তারা হচ্ছে নিউক্লিওটাইডের মালা। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম ডিএনএ এর মাঝেও অনেকগুলা নিউক্লিওটাইড থাকবে, আরএনএ এর মাঝেও অনেকগুলা নিউক্লিওটাইড থাকবে, বা সোজা বাংলায় বললে পুঁতি থাকবে। ডিএনএ এর মাঝেও পুঁতি থাকবে, আরএনএ এর মাঝেও পুঁতি থাকবে। এখন এই যে একটা পুঁতি, এই যে একটা পুঁতি বা একটা নিউক্লিওটাইড, সেই একটা নিউক্লিওটাইডের ভিতরে আবার দেখা যাবে যে তিনটা করে উপাদান আছে। কয়টা উপাদান? তিনটা করে উপাদান। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটা কিন্তু তোমরা মিস করে যেতে পারো। এই যে দেখো, প্রত্যেকটা পুঁতির মাঝে কিন্তু তিনটা করে উপাদান, 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 এরকম করে কিন্তু প্রত্যেকটা পুঁতির মাঝে হচ্ছে তিনটা করে উপাদান আছে। এবার চলো আমরা এই তিনটা উপাদান সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তিনটা উপাদান হিসেবে আসলে কি কি থাকে, ঠিক আছে। ডিএনএ আরএনএ দুজনের মাঝে এরকম নিউক্লিওটাইড থাকতেছে, এবং প্রত্যেকটা নিউক্লিওটাইডের মাঝে এরকম তিনটা করে উপাদান থাকতেছে। তিনটা করে উপাদান হিসেবে যা যা আছে সেগুলো হচ্ছে আমরা মনে রাখবো। প্রথমে থাকে যেটা, সেটা হচ্ছে পেন্টোজ শর্করা বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। এটার মাঝে কি থাকে? প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে পেন্টোজ শর্করা কিংবা 5 কার্বন বিশিষ্ট শর্করা। সেকেন্ডলি কি থাকে? সেকেন্ডলি থাকে নাইট্রোজেন গঠিত ক্ষার। এবং থার্ডলি কি থাকে? থার্ডলি থাকে হচ্ছে অজৈব ফসফেট, অজৈব ফসফেট। তাহলে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যা জানলাম সেগুলো থেকে আমাদের চিন্তাগুলো যদি মাথার মাঝে সাজানোর চেষ্টা করি, ডিএনএ মাঝেও এরকম নিউক্লিওটাইড থাকবে, অনেকগুলা নিউক্লিওটাইড থাকবে, আরএনএ মাঝেও এরকম অনেকগুলা নিউক্লিওটাইড থাকবে, এবং প্রত্যেকটা যে নিউক্লিওটাইড বা প্রত্যেকটা যে পুঁতি, সে প্রত্যেকটা পুঁতির মাঝে আবার তিনটা করে উপাদান থাকবে। সেই তিনটা উপাদান কি কি? পেন্টোজ শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং অজৈব ফসফেট। এখন কথা হইতেছে, আমরা বুঝলাম যে ডিএনএ এই জিনিসটাও নিউক্লিওটাইডের মালা, আরএনএ এই জিনিসটাও নিউক্লিওটাইডের মালা। তাহলে এদের মাঝে পার্থক্যটা কি? ডিএনএ এবং আরএনএর মাঝে পার্থক্য হয় মেইনলি দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। একটা হচ্ছে তাদের মাঝে গঠনগত পার্থক্য। আমরা কিন্তু দেখেই বুঝতেছি যে ডিএনএ জিনিসটা হচ্ছে দুইটা সুতা দ্বারা গঠিত, আরএনএ জিনিসটা হচ্ছে একটা মাত্র সুতা দ্বারা গঠিত। সো এটা তাদের মাঝে গঠনগত পার্থক্য। তাদের মাঝে কিন্তু উপাদানগত পার্থক্যও আছে, অর্থাৎ তাদের মাঝে যে পুঁতিগুলো থাকে সেই পুঁতিগুলোও কিন্তু ডিফারেন্ট হয়। তাদের মাঝে যে পুঁতি বা নিউক্লিওটাইড থাকে সেই নিউক্লিওটাইডের উপাদানগুলোও কিন্তু ডিফারেন্ট হয়। যেমন নিউক্লিওটাইড হইতে গেলে তিনটা করে উপাদান লাগে। একটা হচ্ছে পেন্টোজ শর্করা, 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, এবং 3 নম্বর হচ্ছে অজৈব ফসফেট। দেখা যায় যে ডিএনএতে এই যে পেন্টোজ শর্করা, ঠিক আছে, সেই পেন্টোজ শর্করা হিসেবে কি থাকে? পেন্টোজ শর্করা হিসেবে থাকে ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিএনএতে পেন্টোজ শর্করা হিসেবে থাকে হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, যে কারণেই তাকে বলা হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। অন দ্য আদার হ্যান্ড আরএনএ কে কেন আরএনএ বলা হইতেছে বা রাইবো নিউক্লিক অ্যাসিড বলা হইতেছে? কারণ তার ভিতরে পেন্টোজ শর্করা হিসেবে থাকে হচ্ছে রাইবোজ শর্করা, তার ভিতরে পেন্টোজ শর্করা হিসেবে থাকে হচ্ছে রাইবোজ শর্করা। বোঝা গেছে? সো এই দুজনের মাঝে হচ্ছে পেন্টোজ শর্করা হিসেবে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস থাকে। পাশাপাশি তাদের যে নাইট্রোজেন গঠিত ক্ষার, সেই নাইট্রোজেন গঠিত ক্ষারের মাঝেও পার্থক্য আছে, ঠিক আছে। ডিএনএতে কি কি থাকে দেখো, ডিএনএতে থাকে নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। ডিএনএতে কি কি থাকতেছে? এডিনিন, গুয়ানিন,
সাইটোসিন, থায়ামিন। নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে ডিএনএতে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। অন দ্য আদার হ্যান্ড আরএনএতে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো তো ঠিকঠাক থাকে, ডিএনএর মতোই থাকে। পার্থক্য হয় ইউরাসিল ক্ষারে। পার্থক্য হয় ইউরাসিল ক্ষারে। তাহলে আরএনএতে থায়ামিনের পরিবর্তে কোনটা থাকে? আরএনএতে থায়ামিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল। মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে ইউরাসিল বলতে আর লাগে, ইউরাসিল বলতে আর লাগে, সেখান থেকে মনে রাখতে পারো ইউরাসিল থাকে হচ্ছে আরএনএতে। এখন একটু খেয়াল করে দেখো যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো পাওয়া যাচ্ছে ডিএনএতে, অন্যদিকে আরএনএতে পাওয়া যাচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে ডিএনএ এবং আরএনএ এদের দুজনের মাঝে ইন টোটালি কয় ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষার আছে? ইন টোটালি দেখা যাবে যে 5 রকমের নাইট্রোজেন গঠিত ক্ষার আছে। এই যে 5 রকমের নাইট্রোজেন গঠিত ক্ষার, এদেরকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। এদেরকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। আমরা মনে রাখবো যে প্রথম যে দুইটা ক্ষার এডিনিন, গুয়ানিন এদেরকে বলা হয় পিউরিন ক্ষার। এদেরকে কি বলা হয়? পিউরিন ক্ষার। এদেরকে বলা হয় পিউরিন ক্ষার। এডিনিন, গুয়ানিনকে বলা হয় পিউরিন ক্ষার। অন্যদিকে লাস্টের যে তিনটা সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল এদেরকে বলা হয় পাইরিমিডিন ক্ষার। এদেরকে কি বলা হয়? পাইরিমিডিন ক্ষার বলা হয়। তাহলে আমরা কিন্তু বুঝতেছি যে ডিএনএ আরএনএতে, ঠিক আছে, উপাদানগত যে পার্থক্য সেগুলো কিন্তু পেন্টো শর্করাতেও হয়, নাইট্রোজেন গঠিত ক্ষারে হয়। পেন্টো শর্করা হিসেবে ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবো শর্করা, আরএনএতে থাকে রাইবো শর্করা। পাশাপাশি নাইট্রোজেন গঠিত ক্ষারের মাঝে দেখো দুই রকমের ক্ষার হওয়া পসিবল, একটাকে বলা হয় পিউরিন আর একটাকে বলা হয় পাইরিমিডিন। পিউরিন হিসেবে থাকতে পারে এডিনিন, গুয়ানিন, পাইরিমিডিন হিসেবে থাকতে পারে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। দেখা যায় যে ডিএনএতে এই যে পিউরিন, ঠিক আছে, সেটা থাকে এডিনিন, গুয়ানিন। আরএনএ তো পিউরিন হিসেবে থাকে কিন্তু এডিনিন, গুয়ানিন। পার্থক্য হয় তাদের মাঝে পাইরিমিডিন ক্ষারকে। পাইরিমিডিন হিসেবে ডিএনএতে থাকে সাইটোসিন, থায়ামিন, অন্যদিকে আরএনএতে থাকে সাইটোসিন এবং ইউরাসিল। ঠিক আছে, বোঝা গেল? একদম ক্লিয়ার কিন্তু হয়েছে আশা করি। আর পাশাপাশি হচ্ছে তাদের যে অজৈব ফসফেট 3 নাম্বার যে উপাদান, সেই 3 নাম্বার উপাদান হিসেবে ডিএনএ, আরএনএ দুজনের মাঝেই থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, অজৈব ফসফেট হিসেবে থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড। সো এগুলাই হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বেসিক ধারণা। আমাদের বেসিকটা কিন্তু আমরা ফার্স্টে স্ট্রং করে নিলাম। এবার দেখবা তাদের গঠন বর্ণনা করা বা তাদের গঠন যদি সৃজনশীল আসে, সুন্দর করে সাজিয়ে লেখাটা আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। এই প্রশ্নটা ভালো করে খেয়াল করো। এটার মাঝে হচ্ছে আজকে ক্লাসে আমরা যেই জিনিসটাতে গুরুত্ব দিয়ে হচ্ছে পড়ানোর চেষ্টা করব, সেই জিনিসটা কিন্তু আছে এবং এরকম প্রশ্ন তোমাদের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে বরিশাল বোর্ডে 2024 সালে আসছে এবং আমরা চিত্রটা দেখেই বুঝতেছি এটা হচ্ছে ডিএনএর চিত্র। কারণ কি? কারণ হচ্ছে এটা দ্বিসূত্রক একটা গঠন এবং এই জিনিসটা হচ্ছে অবশ্যই ক্রোমোজোমের চিত্র। এটা হচ্ছে ক্রোমোজোমের চিত্র। ঠিক আছে, আমাদের মেইনলি হচ্ছে গুরুত্ব দিতে হবে এই জায়গাতে, গ নাম্বারে। ঠিক আছে, উদ্দীপকের এক্স এর গঠন ব্যাখ্যা করো। এক্স কোনটা? এক্স হচ্ছে ডিএনএ। তার মানে আমরা বুঝে গেলাম যে পরীক্ষার প্রশ্নে কিন্তু ভাইয়া যে বলতেছে ডিএনএ এর গঠন আসে, এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, সো এরকম প্রশ্ন কিন্তু আমাদের ক্ষেত্রেও আসতে পারে, আমাদের বেচেও আসতে পারে। সো আসলে আমরা কি করব, কিভাবে সুন্দর করে হচ্ছে ডিএনএ গঠনটা পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে ব্যাখ্যা করব, সেই জিনিসটা একটু পরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এবং ঘ নাম্বার দেখো, মানব শিশু লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ওয়াই এর ভূমিকা বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ক্রোমোজোমের সেক্স ডিটারমিনেশনে বা লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কি ভূমিকা আছে, সেই জিনিসটাও কিন্তু আমাদের ভালো করে শিখতে হবে। সো এই কোর্সের নেক্সট ক্লাসটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, স্পেশালি সৃজনশীলের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এই যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ডে 2024 সালে আসছে। 2024 সালে আসছে দিনাজপুর বোর্ডে এবং আমরা এখানেও কিন্তু দেখে বুঝতেছি যে এই জিনিসটা হচ্ছে মেইনলি আমাদের ক্রোমোজোমের গঠন। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি ক্রোমোজোমের গঠন এবং এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হচ্ছে মেইনলি মেন্ডেলের সূত্র থেকে আসছে। এটা আসছে কোথা থেকে? মেন্ডেলের সূত্র। মেন্ডেল সাহেব হচ্ছে জিন সম্পর্কে, ঠিক আছে, জিন সম্পর্কে হচ্ছে কিছু পরিমাণে সূত্র দিছেন কিংবা ল দিছেন। সো ওই জিনিসটা থেকে হচ্ছে এটা আসছে। ঠিক আছে, সো মেন্ডেলের সূত্রগুলো হচ্ছে আজকের ক্লাসের লাস্টের অংশে আমি দেখাই দিব। সো বুঝতেই পারতেছো আজকের ক্লাসটা কত বেশি ইম্পর্টেন্ট, কত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নে এসে গেছে অলরেডি। সো তোমাদের বেলায় কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো দেখো গ নাম্বারে কি জানতে চাইছে যে এম চিত্রের প্রধান উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো। সো এম চিত্রটা কি? এম চিত্র হচ্ছে ক্রোমোজোমের চিত্র। এটা কি ক্রোমোজোমের গঠন চাইছে? না, ভালো করে খেয়াল করো যে এম চিত্রের প্রধান উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো। ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান কিন্তু ডিএনএ। এই যে দেখো বায়োলজি পরীক্ষাতে মানে প্রশ্ন যদি তুমি না বুঝতে পারো, না যদি ধরতে পারো, তাহলে কিন্তু শত পড়েও লাভ নাই। ঠিক আছে, তুমি যদি এখানে এম চিত্র বলতে তো ক্রোমোজোমকে বোঝাচ্ছে, ক্রোমোজোমের গঠন লেখা শুরু করলা, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মার্কস তোমার কাটা যাবে। এম চিত্রের প্রধান উপাদান কোনটা?
ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ রাসায়নিক গঠন এবার ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা কিন্তু ডিএনএ রাসায়নিক গঠন অলরেডি কিন্তু হচ্ছে পড়ে ফেলছি। অলরেডি কিন্তু দেখো ডিএনএ রাসায়নিক গঠন কিন্তু আমরা পড়ে ফেলছি, রাসায়নিকভাবে আসলে কি কি যৌগ দ্বারা তৈরি সেই জিনিসটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। জাস্ট হচ্ছে সাজিয়ে একটু পরে আমি প্রেজেন্ট করব, তখন দেখবা যে একদম ইজি হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে আমাদের কিন্তু ডিএনএর রাসায়নিক গঠনও আসতে পারে, ডিএনএর ভৌত গঠন বা ডিএনএর গঠনও আসতে পারে। ঠিক আছে, দুইটি আসতে পারে, যেটা আসবে সেই অনুযায়ী আমরা হচ্ছে এক্সপ্লেন করব। ঠিক আছে, আচ্ছা দেখো এরপর হচ্ছে ঘ নম্বর কি জানতে চাইছে। চিত্র এন এর আলোকে বিজ্ঞানী গ্রেগর জোহার মেন্ডেল মোটর গাছ নিয়ে যে তত্ত্ব প্রদান করেন তা বিশ্লেষণ করো। অর্থাৎ মেন্ডেলের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে এখানে তোমাকে ব্যাখ্যা করতে বলছে। সো মেন্ডেলের সূত্রটাও আমরা আজকের ক্লাসের লাস্টে দেখাই দিব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে আজকের ক্লাসে আমরা যে ডিএনএর এ টু জেড পড়াবো বা ডিএনএর গঠন পড়াবো, আরএনএর গঠন পড়াবো এবং মেন্ডেলের জিন সম্পর্কিত যে সূত্রটা পড়াবো সেটা তোমাদের সৃজনশীলের জন্য, এই চ্যাপ্টার থেকে সৃজনশীলের জন্য কত বেশি ইম্পর্টেন্ট আশা করি একদম 100% ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছো। প্রথমে চলো আমরা হচ্ছে ডিএনএ থেকে কিছু জিনিস সম্পর্কে জানার চেষ্টা করি। ডিএনএ থেকে কিছু জিনিস সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা এই কয়েকটা পয়েন্ট মনে রাখবো। পয়েন্ট মনে রাখলে ডিএনএর যে গঠনটা সেটা মাথার মাঝে সুন্দরভাবে সাজাইতে আমার হেল্প হবে। ঠিক আছে, প্রথম যেটা কথা, ডিএনএর পূর্ণরূপ কি? ডিএনএর পূর্ণরূপ কি? এটা কিন্তু সৃজনশীলের কতে আসতে পারে। ডিএনএর পূর্ণরূপ কি? এটা কিন্তু সৃজনশীলে কিসে আসতে পারে? কতে আসতে পারে। ঠিক আছে, সো ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, সে কিন্তু এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এবং কেন তাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলা হইতেছে? কারণ তার ভিতরে হচ্ছে অজৈব ফসফেট হিসেবে ফসফরিক অ্যাসিড থাকে। সো যেহেতু তার ভিতরে অ্যাসিড থাকতেছে, দেখো তার ভিতরে কি থাকতেছে? অজৈব ফসফেট হিসেবে তার ভিতরে হচ্ছে অ্যাসিড থাকতেছে। তার ভিতরে কি আছে? ফসফরিক অ্যাসিড আছে। সো যেহেতু তার ভিতরে অ্যাসিড ধর্মী উপাদান আছে, সে কারণে তাকে কিন্তু বলা হচ্ছিল নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, সো ডিএনএর পূর্ণরূপটা কিন্তু আমরা ফার্স্টে জেনে ফেললাম, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তার অবস্থানটা কোথায়? তার অবস্থানটা কোথায়? ডিএনএর অবস্থান হচ্ছে ক্রোমোজোমের ভিতরে। ক্রোমোজোমের ভিতরে। ক্রোমোজোমের ভিতরে। ঠিক আছে, সো এটা কিন্তু ভালো করে মনে রাখবা, ডিএনএ কোথায় অবস্থিত? ক্রোমোজোমের ভিতরে অবস্থিত। সো যদি যদি ধরো এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম হয়, এটা যদি আমাদের ক্রোমোজোম হয়, ঠিক আছে, আমি মোটামুটি একটা ক্রোমোজোম আঁকার চেষ্টা করলাম, সুন্দর করে আঁকলাম না? সুন্দর করে তো লাস্ট ক্লাসে দেখাই দিলাম। সো এই যে দেখো, এটা কিন্তু তখন আমাদের কি হবে? ডিএনএ হবে। এই যে অংশটা সেটাকে বলা হবে ডিএনএ। ঠিক আছে, সো ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমের ভিতরে থাকে। ক্রোমোজোম আবার কোথায় থাকে? ক্রোমোজোম থাকে হচ্ছে একটা কোষের নিউক্লিয়াসের ভিতরে। এটা তোর একটা কোষের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ। ঠিক আছে, সো এই জিনিসটাকে, এই যে বেগুনি কালার দিয়ে যেটাকে আঁকছি আমি, সেটাকে বলা যাবে হচ্ছে ডিএনএ। এই হচ্ছে আমাদের ডিএনএ, যেটা কিনা পেঁচানো, যেটা কিনা পেঁচানো একটা গঠন। ঠিক আছে, বুঝা গেল? সো ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটা? আমরা মনে রাখবো, এই চিত্র থেকেই আমরা কিন্তু বুঝেছি যে একটা ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। একটা ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। একটা ক্রোমোজোমের প্রধান স্থায়ী উপাদান কোনটা? স্থায়ী উপাদানও কিন্তু আমরা মনে রাখবো ডিএনএ। ঠিক আছে, স্থায়ী উপাদানও কিন্তু ডিএনএ। এটা ভালো করে মনে রাখবা যে ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটা বা ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটা, দুইটা ক্ষেত্রে কিন্তু আনসার হচ্ছে ডিএনএ। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো যে ডিএনএর অবস্থানটা কোথায়। এবার আসো ডিএনএর গঠন। ডিএনএর গঠন যে হচ্ছে আজকে আমরা জানি, বর্তমানে আমরা জানি যে ডিএনএর গঠন, এটাকে আমরা যদি বের করে নিয়ে আসি এখানে, ঠিক আছে, এই যে রাসায়নিক যৌগটা সেটাকে আমরা যদি বের করে এখানে নিয়ে আসি, তখন আমরা দেখব যে তার গঠনটা হচ্ছে এরকম। তার গঠনটা হচ্ছে কিরকম? এরকম। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা পেঁচানো সিঁড়ির মতো একটা গঠন। পেঁচানো সিঁড়ির মতো একটা গঠন। সো এই গঠনটা কেউ না কেউ তো আবিষ্কার করছেন যে ডিএনএ আসলে দেখতে এরকম। সো সেই বিজ্ঞানীর নামগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমাদের এমসিকিউতে ইম্পর্টেন্ট। এগুলো সাধারণত এইচএসসি লেভেলে ইম্পর্টেন্ট না, বাট তোমাদের লেভেলে বই যেহেতু অনেক ছোট, সুতরাং তোমাদের লেভেলে কিন্তু প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। ঠিক আছে, আমরা মনে রাখবো যে দুজন বিজ্ঞানীর কথা, খুবই ফেমাস দুজন বিজ্ঞানী। একজন হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন, একজন হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন, আমেরিকান বিজ্ঞানী, এবং আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে ক্রিক। আরেকজন বিজ্ঞানীর নাম কি? ক্রিক। সো ওয়াটসন, বিজ্ঞানী ওয়াটসন, জেমস ওয়াটসন, আসলে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, তারা হচ্ছে 1953 সালে, ঠিক আছে, 1953 সালে প্রস্তাব করেন ডিএনএর এই মডেল, যে ডিএনএ আসলে দেখতে এরকম। এবং এই মডেলটার একটা নাম আছে, এই মডেলটার নাম হচ্ছে ডাবল হেলিক্স মডেল। ডাবল হেলিক্স মডেল। ঠিক আছে, হেলিক্স মানেই হচ্ছে কি? হেলিক্স মানে হচ্ছে পেঁচানো। হেলিক্স মানে হচ্ছে পেঁচানো। সো দেখো এখানে কিন্তু আমরা চিত্রটা দেখেই বুঝতেছি
যে ডিএনএ হচ্ছে আসলে একটা পেঁচানো সিঁড়ির মতো, ঠিক আছে, এবং বুঝতে পারতেছো এখানে হচ্ছে দুইটা সুতা আছে, সো এই জন্য এটাকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। তাহলে ডিএনএ ডাবল হেলিক্স মডেল এটা হচ্ছে কোন বিজ্ঞানী প্রদান করেন? দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে ওয়াটসন এবং ক্রিক, কত সালে? 1953 সালে। এবং এই ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের জন্যই ঠিক এর থেকে 10 বছর পরে, ঠিক আছে, 1963 সালের দিকে তারা হচ্ছে নোবেল পুরস্কার পান, ঠিক আছে, 1963 সালের দিকে তারা হচ্ছে নোবেল পুরস্কার পান। সো আমাদের যদি হচ্ছে ডিএনএর গঠন আসে, ডিএনএর গঠন বর্ণনা করো, এটা যদি আমাদের পরীক্ষার সৃজনশীলের গ নাম্বারে আসে, তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে ডিএনএর এই ডাবল হেলিক্স মডেল অনুসারে তার গঠনটা বর্ণনা করতে হবে, ঠিক আছে। সো আমরা বলবো তখন যে ডাবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএর গঠন নিম্নরূপ, তখন কি হচ্ছে ব্যাখ্যা করবো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো আমরা এরপর হচ্ছে বাকি অংশগুলো একটু দেখার চেষ্টা করি। বাকি অংশগুলো দেখার চেষ্টা করি যে ডিএনএর আবিষ্কার তো আমরা জানলাম, এরপর তার হচ্ছে ভৌত গঠনটা আমরা দেখার চেষ্টা করবো। সো ভৌত গঠনের ক্ষেত্রেই তো বললাম যে আমরা মনে রাখবো যে ডিএনএর ভৌত গঠন যদি আসে, স্পেশালি হচ্ছে এরকম ধরনের প্রশ্ন যদি আসে, দেখো এরকম ধরনের প্রশ্ন যদি আসে যে উদ্দীপকে এক্স এর গঠন বর্ণনা করো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বলবা? সেই ক্ষেত্রে গ নাম্বার দিবা এরকমভাবে, গ নাম্বার লিখে তুমি বলবা যে উদ্দীপকের এক্স চিত্রটি দ্বারা মূলত ডিএনএ-কে নির্দেশ করা হয়েছে, ঠিক আছে, এটা বললা। বলার পর তারপর তুমি কি বলবা? ডিএনএ সম্পর্কে কিছু তথ্য বলবা। ডিএনএ সম্পর্কে তুমি অলরেডি কিন্তু অনেক কিছু জানো, ঠিক আছে, আমরা কি জানি? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যা ক্রোমোজোমের প্রধান এবং স্থায়ী উপাদান। এটি মূলত বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। দেখো ডিএনএ কিন্তু একটা যৌগ না, এটা কিন্তু রাসায়নিক যৌগ, এবং এই যৌগটার মাধ্যমেই পিতামাতার বৈশিষ্ট্য কিন্তু আমাদের দেহে সঞ্চারিত হয়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ডিএনএ কিন্তু মূলত বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। সো আমরা প্রথমে হচ্ছে প্রশ্নটা যে ধরতে পারলাম, এরকম ধরনের প্রশ্ন যদি আসে, এরকম ধরনের প্রশ্ন আসলে প্রশ্নটা যে ধরতে পারছি সেই জিনিসটা আমরা ফার্স্টে প্রথম লাইনে হচ্ছে উল্লেখ করে দিলাম। এটা দেখা মাত্রই স্যারে কিন্তু আমাকে এখানে একে এক দিয়ে দিবে, ঠিক আছে, এখানে কিন্তু একে এক দিয়ে দিবে। এরপর আমরা তো গ নাম্বারের প্রশ্ন লিখতেছি, টোটাল মার্কস হচ্ছে 3, সো আমরা 1 পেয়ে গেলাম, বাট এটা আমাদের লিখতে হবে। ডিএনএ সম্পর্কে আমাদের কিছু তথ্য আমাদেরকে দিতে হবে, আমরা যে ডিএনএ সম্পর্কে পড়াশোনা করে আসছি সেই জিনিসটা স্যারকে বোঝাইতে হবে, ঠিক আছে। আমরা কি বলবো? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যা ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী উপাদান, এবং এটি মূলত বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। সুপার ডুপার একটা লাইন, স্যার দেখা মাত্র ইমপ্রেস হয়ে যাবে, এবং আমরা এখানে 2 এর মাঝে 2 পেয়ে যাব, ঠিক আছে। প্রত্যেকটা প্যারা দায়িত্ব 1 মার্ক করে, সো আমরা এখানে 1 পেলাম, এখানে আর পেলাম। এরপর আমাদের হচ্ছে মেইন আনসার দিতে হবে, এরপর আমাদের মেইন আনসার দিতে হবে। আমি একদম এক্স্যাক্টলি তোমরা কিভাবে সৃজনশীলটা লিখবা সেই জিনিসটা কিন্তু দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই কাজ কিন্তু অন্য কোনো কোর্সে তুমি পাইতা না হইলে। সো আমরা এরপর হচ্ছে ডিএনএর একটা চিত্র আঁকবো, সুন্দর একটা চিত্র আঁকবো, কারণ আমাদের ডিএনএর গঠন বর্ণনা করতে বলছে। গঠন বর্ণনা করতে বললেই বুঝবা বায়োলজিতে স্যার ইনডিরেক্টলি হচ্ছে তোমার কাছ থেকে চিত্র এক্সপেক্ট করতেছে। সো চিত্রটা বর্ণনা লেখার আগে লিখতে হবে, অনেকটা সম্পাদ্য লেখার মতো। সম্পাদ্য লেখার ক্ষেত্রে কি করো? ফার্স্টে হচ্ছে চিত্র আঁকো, পরবর্তীতে গিয়ে সম্পাদ্যর বর্ণনা দাও। ঠিক তেমনই জীববিজ্ঞানের গ নাম্বারের ক্ষেত্রে আমরা মনে রাখবো আগে চিত্র আঁকবা, চিত্র আঁকার পর সেই চিত্রের মাঝে কার চিত্র আঁকছো, কি গঠন লিখছো সেই জিনিসটা বর্ণনা পরে লিখবা, ঠিক আছে। গঠন বর্ণনা হচ্ছে পরে লিখতে হবে। সো চলো আমরা একটা ডিএনএ সুন্দর একটা চিত্র এঁকে ফেলি। চিত্র আঁকার ক্ষেত্রে তোমাদের অনেকেই হচ্ছে কনফিউজড হয়ে যাও যে ভাইয়া বইয়ের মাঝে তো হচ্ছে ডিএনএর গঠন নিয়ে এরকম 2টা চিত্র আছে, আমাদেরকে কি 2টা চিত্রই আঁকতে হবে নাকি যে কোনো একটা আঁকলে হবে? আমরা মনে রাখবো যে এই ক্ষেত্রে যদি সম্ভব হয় পারলে হচ্ছে তুমি 2টা চিত্র আঁকো, পারলে 2টা চিত্র আঁকো। কিন্তু তোমার পক্ষে যদি হচ্ছে মানে 2টা চিত্র আঁকা কঠিন হয়ে যায়, বা হচ্ছে তোমার হাতে যদি সময় বেশি না থাকে, কমপক্ষে হচ্ছে এই চিত্রটা অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে। ডিএনএর ক্ষেত্রে এই চিত্রটা অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে। আর এটা আঁকতে পারলে আরও বেটার, কোনো সমস্যা নেই। সংক্ষিপ্ত যে চিত্রটা আছে সেই চিত্রটা হিসেবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। এরকম একটা ফার্স্টে হচ্ছে বাঘ দেখাবা। এরপর তুমি বাক্যে আরেকটা সূত্র আঁকার আগে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে ডিএনএর সূত্রগুলো কিন্তু পরস্পর বিপরীতভাবে সমান্তরাল। 2টা সমান্তরাল রেখা চিন্তা করো, 2টা সমান্তরাল রেখাকে কি আমরা এরকমভাবে কেটে দিতে পারি? না, 2টা সমান্তরাল রেখা হবে সবসময় পরস্পর থেকে একদম সমান সংখ্যক দূরত্ব বজায় রাখবে, ঠিক আছে। সবসময় পরস্পর থেকে সমান দূরত্ব বজায় রাখবে, সবসময় সমান দূরত্ব বজায় রাখবে। সো ডিএনএর 2টা সূত্র কিন্তু সবসময় পরস্পর থেকে সমান দূরত্ব বজায় রাখবে, তারা কিন্তু একসাথে হচ্ছে মানে এরকম ক্রস করবে না, ঠিক আছে। ক্রস যাতে না বোঝা যায়, যাতে বোঝা যায় যে এটা হচ্ছে সিঁড়ির মতো উপর থেকে নিচে নামতেছে। সো আমরা বাকি সূত্রটাও এঁকে ফেলি। এঁকে ফেলার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? ওই কথাটা যে এই যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো পরস্পরের এন্টি প্যারালাল, পরস্পর থেকে সবসময় সমান দূরত্ব বজায় রাখে। এই কথাটা মনে রাখলেই দেখবা যে তুমি এরকম চিত্র আঁকতেছো না,
এরকম চিত্র আঁকতেছো না, অনেকে হচ্ছে এরকম চিত্র আঁকে ফেলে। সো এরকম জাতি চিত্র না আঁকো, ঠিক আছে? চিত্রগুলো আঁকতে হবে এরকমভাবে যেন এই জিনিসটা হচ্ছে একটা সিঁড়ির মতো উপর থেকে নিচে নামতেছে, একটা সিঁড়ির মতো উপর থেকে নিচে নামতেছে। সো সিঁড়িগুলোও কিন্তু দেখাইতে হবে। সো চলো আমরা সিঁড়িগুলোও দেখাই দিই। 1 2 3 4 5, 5টা করে হচ্ছে তুমি এরকম সিঁড়ি আঁকবা, ঠিক আছে? 5টার বেশি না, 5টা করে হচ্ছে সিঁড়ি আঁকবা। কারণ একটু পর আমরা যখন বর্ণনাতে যাব আমরা দেখব যে এখানে হচ্ছে কয়টা করে সিঁড়ি আছে, 5টা করে সিঁড়ি আছে। প্রত্যেকটা অংশে 5টা করে সিঁড়ি আছে এবং একটা পূর্ণাঙ্গ পেজের মাঝে টোটাল 10টা সিঁড়ি আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডিএনএ গঠন। আশা করি হচ্ছে কীভাবে আঁকতে হবে আঁকাটাও তুমি বুঝে গেছো, এবং পাশাপাশি বায়োলজিতে শুধুমাত্র আঁকলেই হয় না, আঁকার পাশাপাশি কী করতে হয়, লেবেলিং করতে হয়, বা কোনটা দ্বারা আসলে কী বোঝাচ্ছ সেই জিনিসটা দেখাইতে হবে। সো আমরা মনে রাখবো যে ডিএনএর ক্ষেত্রে একটা সূত্রকের ডিরেকশন, একটা সুতার ডিরেকশন যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়, ঠিক আছে? এগুলাকে 5 প্রাইম 3 প্রাইম কেন বলা হয়, যারা জানতে চাও তারা হচ্ছে আমার এইচএসসির ভিডিও দেখো, ঠিক আছে? এইচএসসিতে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে। আপাতত জাস্ট মনে রাখো যে ডিএনএর একটা সূত্রকের ডিরেকশন যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়, অন্য আরেকটা সূত্রকের ডিরেকশন হবে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, ঠিক আছে? তার মানে বোঝা গেল যে এরা হচ্ছে বিপরীতভাবে পরস্পরের সমান্তরাল। এরা সমান্তরাল বাট বিপরীতভাবে সমান্তরাল। কারণ কি, একজনের ডিরেকশন হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, অন্যজনের ডিরেকশন হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, ঠিক আছে? বোঝা গেল? আশা করি একদম ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। এখন আমাদের কি করতে হবে, লেভেলিং করতে হবে, অর্থাৎ আমাদের হচ্ছে কোন পার্টটা দ্বারা কি বোঝাচ্ছি সেই জিনিসটা লিখতে হবে। সো চলো আমরা সেই জিনিসটাও করে ফেলি। এই যে হলুদ কালার অংশটা, সেই হলুদ কালার অংশটা টান দিয়ে লিখবা প্রধান অক্ষ, প্রধান অক্ষ, এবং ব্র্যাকেটে লিখতে পারো সুগার ফসফেট দ্বারা নির্মিত, সুগার ও ফসফেট দ্বারা নির্মিত, সুগার ও ফসফেট দ্বারা নির্মিত। এই কথাটা লিখো, একটু পরে বুঝাই দিচ্ছি ভাইয়া। আচ্ছা, এরপর এই যে আমাদের লাল কালার যে টানগুলো দিলাম আমরা, বা যে সিঁড়িগুলো আঁকলাম, সেই সিঁড়িগুলো আসলে কি, নাইট্রোজেন গঠিত ক্ষার, অর্থাৎ এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। সো সেই জিনিসটা আমাদের দেখাইতে হবে। এটা হচ্ছে আমরা বলবো নাইট্রোজেন গঠিত ক্ষারক যুগল, ঠিক আছে? আমরা দেখবো যে নাইট্রোজেন গঠিত ক্ষারগুলা জোড়া বেঁধে থাকে, নাইট্রোজেন গঠিত ক্ষারগুলা জোড়া বেঁধে থাকে। সো আমাদের কি বলতে হবে, নাইট্রোজেন গঠিত ক্ষারক যুগল, ঠিক আছে? বেস পেয়ার অথবা ক্ষারক যুগল, ঠিক আছে? বেস পেয়ার অথবা ক্ষারক যুগল, এটা আমরা লিখলাম। এরপর আমাদের কি বলতে হবে, যে এই জায়গা বরাবর আমরা কিন্তু একটা প্রধান খাঁজ দেখতে পাচ্ছি না। সো এটাকে আমরা বলবো যে মুখ্য খাঁজ, ঠিক আছে? এটাকে আমরা বলবো, এই জায়গা বরাবর আমরা লিখি, সব কিছু আমরা ডান পাশে হচ্ছে লেভেলিং করি, তাহলে বেটার দেখায় আর কি। এটাকে আমরা বলবো মুখ্য খাঁজ, এটাকে আমরা বলবো মুখ্য খাঁজ, ঠিক আছে? বা মেজর গ্রুভ, ইংলিশে বললে মেজর গ্রুভ। অন্যদিকে এখানে আমরা আরেকটা খাঁজ দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলবো গৌণ খাঁজ, আমরা বলবো কি, গৌণ খাঁজ। দ্যাটস ইট। আমাদের কিন্তু ডিএনএর গঠন আঁকা ডান, ঠিক আছে? ডিএনএর গঠন কিভাবে আঁকতে হবে মোটামুটি কিন্তু আমাদের ডান। এরপর আমরা জাস্ট নিচে কি লিখে দেবো, এটা কিসের চিত্র তুমি আঁকছো সেই কথাটা, ঠিক আছে? চিত্র লিখবা, চিত্র লিখে কি বলবা, ডাবল হেলিক্স মডেল অনুযায়ী, ডাবল হেলিক্স মডেল অনুযায়ী, ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএর গঠন। ওকে, আমরা কিন্তু এটা লিখে ফেললাম। সো আমাদের কি কি ডান দেখো। প্রথমে আমরা প্রশ্নটা যে ধরতে পারছি সেই জিনিসটা দেখাইলাম, উদ্দীপকের এক্স চিত্রটি দ্বারা মূলত ডিএনএ-কে নির্দেশ করা হয়েছে, এই কথাটা বললাম। সেকেন্ডলি আমরা বললাম যে ডিএনএ হচ্ছে আসলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং ডিএনএ সম্পর্কে আমরা একটা বর্ণনা বললাম। এরপর হচ্ছে আমরা ডিএনএর একটা চিত্র আঁকলাম। চিত্রটা দেখা মাত্রই স্যার খুশি হয়ে যাবেন, এবং যখন দেখবেন যে লেভেলিং টেবেলিং সব কিছু ঠিক আছে, এরকম চিত্র মানে কিসের চিত্র তুমি আঁকছো ওই জিনিসটা তুমি লিখে দিচ্ছ, স্যার সুপার টুপার হ্যাপি। এখন স্যার তোমার কাছ থেকে জাস্ট সুন্দর করে পয়েন্ট আকারে বর্ণনা চাই। সো বর্ণনাতে যাওয়ার আগে জাস্ট হচ্ছে এরকম একটা কথা লিখবা, এরকম একটা মাত্র প্যারা লিখবা। কি বলবা, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক কর্তৃক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএর গঠন নিম্নে বর্ণনা করা হলো, ঠিক আছে? কার মডেল অনুযায়ী তুমি বর্ণনা করতেছো সেই কথাটা লিখবা। নিম্নে ওয়াটসন এবং ক্রিক কর্তৃক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএর গঠন বর্ণনা করা হলো, এটা লিখলা তুমি। লিখার পর এরপর হচ্ছে তুমি 1 2 3 এরকম দিয়ে যতগুলো পারো পয়েন্ট, যতগুলো মনে থাকে সেগুলো হচ্ছে লেখা শুরু করবা, ঠিক আছে? 1 নম্বর যেটা কথা, এই মডেল অনুসারে 1 নম্বর যেটা কথা সেটা হচ্ছে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক এবং পেঁচানো সিঁড়ির মতো, পেঁচানো সিঁড়ির মতো। আমরা কিন্তু দেখলাম এটা কিসের মতো, পেঁচানো সিঁড়ির মতো। সো একটু ভালো করে খেয়াল করো, এই হচ্ছে পেঁচানো সিঁড়ি, ঠিক আছে? এই হচ্ছে স্পাইরাল সিঁড়ি কিংবা পেঁচানো সিঁড়ি। সো ডিএনএ দেখতে কিন্তু অনেকটা পেঁচানো সিঁড়ির মতো। সো ওই কথাটা কিন্তু আমরা হচ্ছে সৃজনশীল লিখতে গিয়ে বললাম। 2 নম্বর পয়েন্ট আমরা কি বলবো, 2 নম্বর পয়েন্টে আমরা বলবো ডিএনএ এর সূত্রক দুটি পরস্পরের বিপরীতভাবে সমান্তরাল, পরস্পরের
বিপরীতভাবে সমান্তরাল, মানে এন্টি প্যারালাল, ঠিক আছে, পরস্পরের বিপরীতভাবে সমান্তরাল। এবং রাসায়নিকভাবে, এখন দেখো বর্ণনাটা যখন করব তোমার কাছে একদম ফকফকা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, তোমার কাছে এগুলো কোনো কঠিন মনে হবে না। রাসায়নিকভাবে এটা কি দ্বারা গঠিত? এটা ছিল হচ্ছে নিউক্লিওটাইড দ্বারা গঠিত, অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা গঠিত। সো আমরা কি বলবো? এবং রাসায়নিকভাবে অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা গঠিত। সো 2 নাম্বার ডান, 2 নাম্বারও কিন্তু আমরা লিখে ফেললাম। 3 নাম্বার আমরা কি বলবো? 3 নাম্বার আমরা বলবো যে প্রতিটি নিউক্লিওটাইডের ভিতরে, দেখো এই 1 নাম্বার পয়েন্টটার সাথে 2 নাম্বার পয়েন্টটা কানেক্টেড, 2 নাম্বার পয়েন্টটার সাথে আমরা 3 নাম্বার পয়েন্ট কানেক্ট করে লিখবো, তাহলে ফুল জিনিসটা আমাদের মাথাতে সাজানোও সহজ, পরীক্ষার হলে ইজিলি মনে করাও সহজ, এবং সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে ডেলিভারও করতে পারবো, ঠিক আছে। আমার আগের ব্যাচের যত স্টুডেন্ট বায়োলজিতে একদম জিরো বেসিক থেকে একদম 90-95 কেউ 100-তে 100 পাই, ঠিক আছে, তারা কিভাবে পায়? কারণ আমি এক্স্যাক্টলি তাদেরকে এই ফর্মুলা বা হচ্ছে এই ফরম্যাটটা দিয়ে দিই যে প্রত্যেকটা ক্ষেত্রে সৃজনশীল তুমি কিভাবে লিখবা, ওই অনুযায়ী ডেলিভার করলে কোনো স্যারের সাধ্য নাই, যদি তুমি ঠিকভাবে লিখো সব কিছু তাহলে হচ্ছে নাম্বার কাটাবে, ঠিক আছে, ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করতেছি। আচ্ছা, 3 নাম্বার আমরা কি লিখবো? যে প্রতিটি নিউক্লিওটাইড, প্রতিটি নিউক্লিওটাইড। এবার নিউক্লিওটাইডের বর্ণনায় বড়, নিউক্লিওটাইডের বর্ণনায় আমরা কি বলবো? নিউক্লিওটাইডের ভিতরে হচ্ছে 3টা জিনিস ছিল, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার, অজৈব ফসফেট, সেই কথাগুলো এবার 3 নাম্বারে লিখো। এবার এগুলো লেখার সাথে সাথে এদের ব্র্যাকেটে হচ্ছে কি উপাদান থাকে সেই জিনিসটাও লিখে দাও। যেমন 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসেবে কি থাকে? ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা। অন্যদিকে নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে কি কি থাকে? এডিনিন, তোমরা একটু ফুল ফর্ম লিখো, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। আর অজৈব ফসফেট হিসেবে কি থাকে? ফসফরিক অ্যাসিড, H3PO4 লিখে দিলা। দ্যাটস ইট। স্যার কিন্তু এক্স্যাক্টলি দেখে দেখেই বুঝতে পারতেছেন যে তুমি কিন্তু সব কিছু পড়ে আসছো, ভালোভাবে কিন্তু পড়ে আসছো। সো এটা গেল আমাদের 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে আমরা কি বলবো? এই যে এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রটা খেয়াল করলেই তুমি বুঝতে পারবা ডিএনএ হচ্ছে আসলে পেঁচানো সিঁড়ির মতো। সো পেঁচটাকে আমরা যদি খুলে এই জিনিসটাকে যদি সমান করি তখন জিনিসটা অনেকটা মইয়ের মতো একটা গঠন দাঁড় হয়। সো মইয়ের মতো এই গঠনের মাঝে আমরা মনে রাখবো যে এই জায়গা বরাবর, এই জায়গা বরাবর, বা এই জায়গা বরাবর, বা এই জায়গা বরাবর, অথবা এই জায়গা বরাবর আসলে থাকে কি? সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার, এরকমভাবে ফসফেট। সো এরকমভাবে সুগার ফসফেটের ক্রমসংযুক্তি, সুগার ফসফেটের পর্যায়ক্রমিক ক্রমসংযুক্তির ফলে হচ্ছে এই সিঁড়ির হাতল তৈরি হয়। ডিএনএর এই যে সিঁড়ির হাতলটা আছে না, সে হাতলটা হচ্ছে সুগার ফসফেটের ক্রমসংযুক্তির ফলে তৈরি হয়। অন্যদিকে সিঁড়ির এই যে ধাপগুলো দেখছি, এই যে ধাপগুলো দেখছি, এই যে ধাপগুলো দেখছি, এই ধাপগুলো মেইনলি হয় হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক যুগলের ফলে, ঠিক আছে। এখানের একটা নাইট্রোজেন গঠিত ক্ষার এটার সাথে যুক্ত হয়, এখানে আরেকটা নাইট্রোজেন গঠিত ক্ষার এখানের সাথে যুক্ত হয়। দেখো, নাইট্রোজেন গঠিত ক্ষার আরেকটা নাইট্রোজেন গঠিত ক্ষারের সাথে যুক্ত হচ্ছে, এখানে নাইট্রোজেন গঠিত ক্ষার আরেকটা নাইট্রোজেন গঠিত ক্ষারের সাথে যুক্ত হচ্ছে। এরকমভাবে নাইট্রোজেন ক্ষারক যুগলের পরস্পরের সাথে বন্ধন তৈরি হওয়ার ফলে এই সিঁড়িটা তৈরি হয়, এই সিঁড়ির ধাপ তৈরি হয়, ঠিক আছে, এই সিঁড়ির ধাপ তৈরি হয়, এই ধাপগুলা তৈরি হয়। সো ওই কথাটাই আমরা হচ্ছে একটা পয়েন্ট দ্বারা হচ্ছে প্রকাশ করছি এই 4 নাম্বার পয়েন্টের মাধ্যমে। 4 নাম্বার পয়েন্টে আমরা বলছি যে এই ক্ষেত্রে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির ফলে আমাদের ডিএনএর পেঁচানো সিঁড়ির হাতল তৈরি হয়, বা হাতল গঠিত হয়। অন্যদিকে সিঁড়ির ধাপ হিসেবে কাজ করে পরিপূরক নাইট্রোজেন গঠিত ক্ষারক যুগল। বাংলাটা একটু পেঁচানো বা হচ্ছে একটু মানে বিদঘুটে শোনায়, আসলে হচ্ছে কমপ্লিমেন্টারি নাইট্রোজেনাস বেস পেয়ারিং, এটা হচ্ছে প্রপার টার্ম, ঠিক আছে। আমরা যখন হচ্ছে এইচএসসিতে পড়াশোনা করব, এইচএসসিতে ওই টার্মগুলো হচ্ছে উল্লেখ করবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। আপাতত তোমাদের বই অনুযায়ী এরকমভাবে লিখো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, 5 নাম্বার আমরা কি বলবো? এই যে পরিপূরক নাইট্রোজেন গঠিত ক্ষারক যুগল, ঠিক আছে, ওই জিনিসটা কথা এখন উল্লেখ করে দাও। আমরা বলবো যে একটা সূত্রকের একটা নির্দিষ্ট পিউরিন ক্ষার সর্বদা অন্য সূত্রকের একটি নির্দিষ্ট পাইরিমিডিন ক্ষারকের সাথে যুক্ত হয়। সো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট আমরা কি বললাম? যে একটা সূত্রকের একটা নির্দিষ্ট পিউরিন ক্ষার, পিউরিন মানে কি ছিল? এডিনিন, গুয়ানিন, সেটা সবসময় অন্য আরেকটা সূত্রকের একটা নির্দিষ্ট পাইরিমিডিন ক্ষারকের সাথে যুক্ত হবে। পাইরিমিডিন হিসেবে কি ছিল? সাইটোসিন এবং থায়ামিন ছিল। ডিএনএ তো আর ইউরাসিল থাকবে না, সাইটোসিন এবং থায়ামিন ছিল। সো এদের মাঝে সবসময় হচ্ছে একটা বন্ধন তৈরি হবে। সো বন্ধনটা নিয়মটা আমরা আবার উল্লেখ করব। আমরা কি বলবো? এক্ষেত্রে এডিনিন সর্বদা থায়ামিনের সাথে এবং গুয়ানিন সর্বদা সাইটোসিনের সাথে
যথাক্রমে 2টি এবং 3টি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে বোঝা গেছে কি বুঝলাম আমরা, যে একটা সূত্রকের এই পাশে ধরো আছে এডিনিন, সেই জিনিসটা অন্য আরেকটা সূত্রকে সবসময় থায়ামিনের সাথেই যুক্ত হবে। একটা সূত্রকের এই পাশে যদি থাকে গুয়ানিন, সেই জিনিসটা সবসময় এই সূত্রকে থাকা সাইটোসিনের সাথে যুক্ত হবে এবং তাদের মাঝে কয়টা করে হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকবে, এখানে থাকবে 2টা, এখানে থাকবে 3টা। ঠিক আছে, এই কথাটা কিন্তু এই 5 নাম্বার পয়েন্ট আমরা উল্লেখ করে দিলাম। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই উল্লেখ করে দিবা। এডিনিন সবসময় থায়ামিনের সাথে যুক্ত হবে, গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে যুক্ত হবে। জিনিসটা অনেকটা এরকম যে শাকিব খান সবসময় অপু বিশ্বাসের সাথে ছবি করবে আর শাহরুখ খান সবসময় ক্যাটরিনা কাইফের সাথে ছবি করবে। ঠিক আছে, সো এরকমভাবে এরা পরস্পরের সাথে সবসময় যুক্ত হবে বা ছবি করবে। সো এরকম চিন্তা করতে পারো। ঠিক আছে, যেভাবে হইলে মনে রাখতে পারো ওরকমভাবে চিন্তা করতে পারো। সো আমরা কিন্তু মেইন পয়েন্টগুলো হচ্ছে লিখে ফেললাম, এবার কিছু ছোটোখাটো বাচ্চা কাচ্চা পয়েন্ট লিখতে হবে। আমরা 6 নম্বরে কি লিখবো? 6 নম্বরে লিখবো ডিএনএর মাঝে, ঠিক আছে, প্রত্যেকটা পূর্ণাঙ্গ প্যাচও বলতে পারো, ঘূর্ণনও বলতে পারো। ঠিক আছে, তুমি যদি প্যাচ না বলে ঘূর্ণন বলো তাতেও কোনো সমস্যা নেই, বইতে ঘূর্ণনই লেখা আছে। ডিএনএর মাঝে প্রতিটি পূর্ণাঙ্গ প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম, এটা ভালো করে খেয়াল করো, 34 অ্যাংস্ট্রম। সো 34 অ্যাংস্ট্রম আসলে কোন জায়গাটা একটু ভালো করে দেখো। সো ডিএনএর এই পাশের একটা প্যাচ চিন্তা করো, এই অংশটা ঘুরে আবার আগের জায়গায় আসছে। সো এই অংশটাকে আমরা বলতে পারি একটা পূর্ণাঙ্গ প্যাচ, এই অংশটাকে আমরা বলতে পারি পূর্ণাঙ্গ একটা প্যাচ, এবং সেই প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। কারণ অ্যাংস্ট্রম কি ভাই, এগুলো তো আমরা বুঝি না। আমরা মনে রাখবো 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, অথবা এটাকে এরকমভাবেও প্রকাশ করা যায় যে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, যেভাবেই প্রকাশ করো ঠিক আছে, কোনো সমস্যা নেই। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, অথবা 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, সো এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই যে একটা পূর্ণাঙ্গ প্যাচ, ঠিক আছে, যে প্যাচটা হচ্ছে আমাদের চিত্রের মাঝেও ছিল, ধরো কথার কথা এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা প্যাচ, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। এখন এতটুকু পূর্ণাঙ্গ একটা প্যাচের ভিতরে আসলে কয়টা করে নিউক্লিওটাইড আছে? আমরা কিন্তু যখন চিত্রটা আঁকতেছিলাম তখনই তোমাদেরকে বলছিলাম যে একটা পূর্ণাঙ্গ প্যাচের মাঝে এতটুকুর মাঝে থাকে হচ্ছে 5টা নিউক্লিওটাইড এবং এতটুকুর মাঝে থাকে আরও 5টা নিউক্লিওটাইড। সুতরাং ইন টোটালি আমরা বলতে পারি 10টা নিউক্লিওটাইড থাকে প্রত্যেকটা পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে, বা প্রত্যেকটা পূর্ণাঙ্গ ঘূর্ণনের ভিতরে 10টা করে হচ্ছে নিউক্লিওটাইড থাকে। সো 10টা করে নিউক্লিওটাইড থাকলে এই যে একটা নিউক্লিওটাইড তার থেকে তার পরবর্তী যে নিউক্লিওটাইড তাদের মধ্যবর্তী দূরত্ব কত বলতো? ফুলটার দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ভিতরে আছে 10টা মেম্বার বা 10টা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব নিশ্চয়ই 34 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই 10, অর্থাৎ 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এখান থেকে এই কথাগুলোই হচ্ছে একটু লিখে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা কি বলবো যে প্রতিটি পূর্ণাঙ্গ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং একটা পূর্ণাঙ্গ ঘূর্ণনে 10টা করে নিউক্লিওটাইড থাকে। একটা পূর্ণাঙ্গ ঘূর্ণনে 10টা করে নিউক্লিওটাইড থাকে, এই কথাটা একটু লিখে দাও। তাই আমরা কি বলতে পারি? তাই আমরা বলতে পারি যে পরপর দুটি নিউক্লিওটাইডের মাঝে দূরত্ব থাকে কত? দূরত্ব থাকে 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। এই কথাগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে কিন্তু এটা আসতে পারে যে পরপর দুটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত। সো পরপর দুটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর একটা পূর্ণাঙ্গ প্যাচ বা পূর্ণাঙ্গ ঘূর্ণনের মাঝে এরকম নিউক্লিওটাইড থাকে টোটাল 10টা। সুতরাং আমাদের একটা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য কত? পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর 7 নাম্বার একটা পয়েন্ট আমরা লিখবো, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, আমরা মনে রাখবো ডিএনএ ডাবল হেলিক্স মডেলের ব্যাস। ডিএনএ ডাবল হেলিক্স মডেলের ব্যাস। ঠিক আছে, এই কথাটা লিখলে আমাদের কিন্তু এই বর্ণনাটা শেষ হয়ে যাবে। মডেলের ব্যাস সর্বদা 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম। এখন তোমাদের মনে লাস্ট পয়েন্টটা নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে যে ভাই আমি পড়তেছি হচ্ছে একটা পেঁচানো একটা সিঁড়ি, ঠিক আছে, সো এর ভিতরে ব্যাস কথাটা কই থেকে আসবে? ব্যাস জিনিসটা বা ব্যাসার্ধ জিনিসটা এটা তো হচ্ছে বৃত্তের সাথে সম্পর্কিত, ঠিক আছে, এটা তো বৃত্ত না। কিন্তু আমরা মনে রাখবো যে এই জন্যই হচ্ছে আমি এই চিত্রটা অ্যাড করে দিচ্ছি আমার স্লাইডে। দেখো ভালো করে খেয়াল করো যে এই যে আমাদের পেঁচানো সিঁড়ি, সেই পেঁচানো সিঁড়ির
একদম উপরে, অর্থাৎ এই জায়গা বরাবর তুমি যদি উপর থেকে নিচে তাকাও তখন কিন্তু জিনিসটা দেখতে অনেকটা একটা বৃত্তাকার পথের মতো লাগবে না? একটা কিন্তু বৃত্তাকার পথের মতো লাগবে। সো এই বৃত্তাকার পথের মাঝে কি থাকবে? ব্যাস থাকবে, ব্যাসার্ধ থাকবে না? সো আমরা এই পূর্ণাঙ্গ ব্যাসের দৈর্ঘ্য কত, মানে ব্যাসটা হবে হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই ব্যাসটা হবে 20 অ্যাংস্ট্রম। সো ওই কথাটাই কিন্তু এখানে বলা আছে। সো এই কথাগুলো বা এই তথ্যগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা মনে রাখবো 7 নম্বর পয়েন্টে ডিএনএ ডাবল হেলিক্স মডেলের ব্যাস সর্বদা 20 অ্যাংস্ট্রম বা সর্বত্র 20 অ্যাংস্ট্রম। দ্যাটস ইট। এইভাবে যদি আমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেলের বর্ণনাটা লিখে দিয়ে আসতে পারি পরীক্ষাতে, কারো বাপের সান্ত্বনা ইনশাল্লাহ আমাদের মার্কস কাটবে। ঠিক আছে, পূর্ণ মার্কস দিতে স্যার একদম বাধ্য। ঠিক আছে, স্যার তো পারলে তোমাকে আরও বোনাস এক্সট্রা 1-2 মার্ক দিয়ে দিতে পারে। ঠিক আছে, এত সুন্দর করে তুমি বর্ণনা লিখছো। সো স্যার অবশ্যই হচ্ছে খুশি হবেন এবং তোমাকে হচ্ছে একদম পূর্ণ মার্কস দিয়ে দিবেন আশা করি ইনশাল্লাহ। সো দেখো, এখন আমরা এটা দেখার চেষ্টা করি যে এই পর্যন্ত আমরা কি কি পড়লাম, অর্থাৎ ওভারঅল আমাদের সৃজনশীলের আনসারটা কীরকমভাবে দাঁড়াইতেছে। ঠিক আছে, নিজে দেখলেই বুঝবা যে এই প্রশ্ন যদি আমি টিচার হইতাম আর আমার একটা স্টুডেন্ট যদি এরকমভাবে লিখতো, আমিও তো তাকে ফুল মার্কস দিতে বাধ্য হইতাম। ঠিক আছে, তো দেখো আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল উদ্দীপকের এক্স অর্থাৎ ডিএনএ এর গঠন বর্ণনা করো। তো গঠন বর্ণনা আসলে আমরা এইরকমভাবে লিখবো যে উদ্দীপকের এক্স চিত্রটি দ্বারা মূলত ডিএনএ কে নির্দেশ করা হয়েছে। আমরা ফার্স্টেই প্রথম প্যারাতেই হচ্ছে আইডেন্টিফিকেশনের কাজটা করে ফেললাম। আইডেন্টিফিকেশনের কাজটা করে ফেলার পর তারপর আমরা যেই জিনিসটাকে আইডেন্টিফাই করছি, সেটা সম্পর্কে একটা বর্ণনা দিয়ে দিব। যেমন আমরা ডিএনএ কে আইডেন্টিফাই করছি, সো ডিএনএ সম্পর্কে ছোটখাটো একটা বর্ণনা, যে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যা ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী উপাদান এবং এটি মূলত বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। সুন্দর একটা পয়েন্ট আমরা দিয়ে দিলাম। এবার আমাদের কাছে কি চাইছে? ডিএনএ এর গঠন চাইছে। গঠন মানেই কি? গঠন মানেই হচ্ছে চিত্র আঁকতে হবে। সো সুন্দর একটা চিত্র আমরা আঁকলাম, লেবেলিং করলাম এক পাশে, এবং পাশাপাশি নিচে আমরা কিন্তু সুন্দর করে হচ্ছে লিখে দিলাম যে এটা আসলে কিসের চিত্র। ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ এর গঠন। স্যার কিন্তু দেখেই হচ্ছে খুশি হয়ে যাবেন। এবার স্যারের কাছে, মানে স্যার আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছেন? জাস্ট এক্সপেক্ট করতেছেন যে তুমি সুন্দর করে হচ্ছে পয়েন্ট আকারে এই গঠনটা বর্ণনা করবা। ঠিক আছে, সো আমরা কি বলবো? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক কর্তৃক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী নিম্নে ডিএনএ এর গঠন বর্ণনা করা হল। ঠিক আছে, সুন্দরভাবে একটা টান দিলা, টান দিয়ে হচ্ছে 1 2 3 দিয়ে বর্ণনাটা লিখে দিলা। তুমি দেখো, তুমি যদি বইয়ের মতো করে, বইতে যেরকমভাবে বর্ণনা আছে, আমি কিন্তু এতক্ষণ এটাই পড়াইলাম। দেখো, আমি কিন্তু এতক্ষণ হচ্ছে তোমার ডাবল হেলিক্স মডেলের এই যে বর্ণনা আছে, ঠিক আছে, একটা বিশাল বড় রচনা যে তোমাদের বইতে আছে, এই রচনাটাকে আমি চেষ্টা করছি সহজভাবে পয়েন্ট আকারে তোমাদেরকে শেখাতে। এখন তুমি বলো, পরীক্ষার খাতায় তুমি যদি এরকম এত বড় একটা বর্ণনা লিখে দিয়ে আসো বা রচনা লিখে দিয়ে আসো, প্যারা আকারে লিখে দিয়ে আসো, স্যারের পক্ষে কিন্তু এখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা বা হচ্ছে খুঁজে বের করা কিন্তু কষ্টকর। সো কষ্টকর হইলে সে কিন্তু তোমাকে কম মার্কস দিবে। তার তুলনায় আমরা যখন এরকম পয়েন্ট আকারে লিখবো, স্যারের পক্ষে দেখাও সহজ, স্যার ইজিলি মূল্যায়নও করতে পারবে এবং তোমাকে হচ্ছে বেশি মার্কসও দিয়ে দিবে যদি তুমি সবকিছু একদম কারেক্টলি লিখে থাকো। সো আমরা কি বললাম? 1 নম্বর বললাম যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্র, 2টা সূত্র দ্বারা গঠিত এবং পেঁচানো সিঁড়ির মতো। এটা কি খুব কঠিন একটা পয়েন্ট না? একদমই সহজ একটা পয়েন্ট, আমরা এটা লিখে দিব। এরপর 2 নম্বর আমরা কি বলবো? 2 নম্বর আমরা বলবো যে ডিএনএ সূত্রক দুটি পরস্পরের বিপরীতভাবে সমান্তরাল অর্থাৎ এন্টি প্যারালাল। একটা ডিরেকশন আমরা কি দেখছি 5 প্রাইম থেকে 3 প্রাইম, অন্যটা ডিরেকশন হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। সো এন্টি প্যারালাল এবং রাসায়নিকভাবে অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা গঠিত। দ্যাটস ইট। স্যার কিন্তু অলরেডি হচ্ছে ইমপ্রেস হয়ে গেছে। এবার এই নিউক্লিওটাইড থেকে আমাদের বাকি বর্ণনাটা শুরু হবে। প্রত্যেকটা নিউক্লিওটাইড আমরা অলরেডি দেখছিলাম যে 3টা করে উপাদান দ্বারা তৈরি। সেই উপাদানগুলো কি কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা বা ডিঅক্সিরাইবো শর্করা। 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার। এখন নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে কি কি আছে সেটাও ব্র্যাকেটে লিখে দাও। এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং হচ্ছে অজৈব ফসফেট H3PO4 লিখে দিলা। এরপর 4 নম্বর তুমি কি বললা? যে এই ক্ষেত্রে এই যে প্রথম 1 নাম্বার এবং 3 নাম্বার যে উপাদান অর্থাৎ সুগার এবং ফসফেট পর্যায়ক্রমিক সংযুক্তির ফলে ডিএনএ পেঁচানো সিঁড়ির হাতলটা তৈরি হয়, আর মাঝখানে সিঁড়ির ধাপগুলো তৈরি করে হচ্ছে পরিপূরক নাইট্রোজেন গঠিত ক্ষারক যুগল। পরিপূরক নাইট্রোজেন গঠিত ক্ষারক যুগল। আচ্ছা, পরিপূরক নাইট্রোজেন গঠিত ক্ষারক যুগল থেকে এরপর হচ্ছে আমাদের বাকি অংশটা লিখতে হবে। সো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। আমি এরকমভাবেই হচ্ছে আমার পড়াগুলা মনে রাখার চেষ্টা করতাম। স্টুডেন্ট লাইফে আমি যখন পড়তাম তখন আমি চেষ্টা করতাম এরকমভাবেই পয়েন্টগুলো মনে রাখতে, যেন এটা দেখলে অটোমেটিক্যালি আমার পরেরটা মনে পড়ে যায়, এটা মনে পড়লে পরেরটাও যাতে অটোমেটিক্যালি মনে পড়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় চেইন অফ কমান্ড। ঠিক আছে, চেইন অফ কমান্ড অনুসারে আমি হচ্ছে মনে রাখার চেষ্টা করতাম। সো দেখো, এখন পরিপূরক নাইট্রোজেন গঠিত ক্ষারক যুগলের বর্ণনাটা দাও। যে একটা সূত্রকের একটা নির্দিষ্ট পিউরিন ক্ষার সর্বদা অন্য সূত্রকের একটা নির্দিষ্ট পাইরিমিডিন ক্ষারকের সাথে যুক্ত হয়। যেমন এক্ষেত্রে এ মানে কি? এ মানে হচ্ছে এডিনিন। এ মানে হচ্ছে আসলে এডিনিন সর্বদা
অন্য সূত্রকের হচ্ছে থায়ামিনের সাথে, অন্য সূত্রকের থায়ামিনের সাথে, এবং গুয়ানিন সর্বদা অন্য সূত্রকের, গুয়ানিন সর্বদা হচ্ছে অন্য সূত্রকের সাইটোসিনের সাথে হচ্ছে যুক্ত হয়, সাইটোসিনের সাথে যুক্ত হয় যথাক্রমে 2টি এবং 3টি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। এডিনিন সবসময় থায়ামিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, অন্যদিকে গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। ঠিক আছে, এই কথাটা তুমি লিখলা। লেখার পর এরপর 4 নম্বর পয়েন্টে তুমি পরের পয়েন্টে তুমি কি বলবা? পরের পয়েন্টে বলবা যে ডিএনএর মাঝে প্রতিটি পূর্ণাঙ্গ পেচের দৈর্ঘ্য, প্রত্যেকটা পূর্ণাঙ্গ পেচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং প্রত্যেকটা পূর্ণাঙ্গ পেচের মাঝে 10টা করে নিউক্লিওটাইড থাকে, সুতরাং পরপর 2টি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম দিয়ে দিলা। এবং 7 নম্বর পয়েন্টে ফিনিশিং টাচ হিসেবে তুমি কি বলবা? ডিএনএ ডাবল হেলিক্স মডেলের ব্যাস সর্বদা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে স্মার্টেস্ট ওয়ে ডিএনএর গঠন ব্যাখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, সৃজনশীলে যদি ডিএনএর গঠন আসে, এটা হচ্ছে স্মার্টেস্ট ওয়ে, যেভাবে ব্যাখ্যা করলে তুমি একদম 3 দিন পাবা 100%, একদম গ্যারান্টিড ইনশাল্লাহ। ঠিক আছে, যদি কোনো ভুল টুল আনসার ভুল টুল না করে দিয়ে আসো বা মানানে যদি ভুল না থাকে, তাহলে ডেফিনেটলি তুমি হচ্ছে 3 দিন পাবা। ঠিক আছে, সো এই হচ্ছে সেই ফর্মুলা। এই ফর্মুলাতে তুমি যদি লিখো তাহলে অবশ্যই হচ্ছে ফুল মার্কস তুমি পাবা। তাহলে আমরা কি শেষ করে ফেললাম? এর ভিতর দিয়ে আমরা শেষ করে ফেললাম ডিএনএর গঠন অংশটা। ডিএনএর কাজটা কি বলতো? ডিএনএর কাজটা কি? আমরা ডিএনএর অংশটাতে কিন্তু বলতেছিলাম যে কয়েকটা পয়েন্ট কভার করব। দেখো, ডিএনএর অংশটাতে আমরা বলতেছিলাম কয়েকটা পয়েন্ট কভার করব। সো ডিএনএ সব কিছু আমাদের কভার্ড, জাস্ট হচ্ছে এর কাজটা বাকি। ডিএনএর কাজটা কি? ডিএনএর কাজ হচ্ছে রাসায়নিকভাবে, ডিএনএর কাজ হচ্ছে রাসায়নিকভাবে পিতামাতার দেহ থেকে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সন্তানের দেহে নিয়ে আসা। পিতামাতার দেহের বৈশিষ্ট্যগুলো রাসায়নিকভাবে সন্তানের দেহে নিয়ে আসা। সো সে যেহেতু হচ্ছে রাসায়নিকভাবে পিতামাতার দেহের বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে নিয়ে আসে, সে কারণে আমাদের ডিএনএকে কি বলা হয়? ডিএনএকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি, বংশগতির রাসায়নিক ভিত্তি। সো এটা যদি আমাদের সৃজনশীলের খতে আসে বা 2 মার্কের জন্য আসে, আনসারটা গুছিয়ে লিখতে পারবা কিনা বলো? বংশগতির রাসায়নিক ভিত্তি বা কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি, রাসায়নিক ভিত্তি কিংবা কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। যদি ইংলিশটা পারো, বইতে আছে ইংলিশটা, সো ইংলিশটাও পরীক্ষার হলে চেষ্টা করবা সৃজনশীলে মেরে আসতে। ঠিক আছে, যত ভাব মারতে পারো সমস্যা নাই, যে স্যার দেখেন আমি বাংলা তো মুখস্থ করছি, ইংলিশও পর্যন্ত মুখস্থ করছি, সুতরাং এর লেগে সব কিছু ইচ্ছে আমি লিখে দিয়ে আসবো। ঠিক আছে, সো এরকমভাবে হচ্ছে তুমি সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা কি বলবো যে কেন ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়, এটা যদি আমাদের সৃজনশীলের খতে আসে বা ব্যাখ্যাতে আসে, সেই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে, আমরা বলবো যে ডিএনএই হচ্ছে মূলত ক্রোমোজোমের প্রধান উপাদান, যা একটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক, প্রকৃত ধারক এবং বাহক। এবং সেই মূলত পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো আছে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কেমিক্যালি বা রাসায়নিকভাবে হচ্ছে সন্তানের দেহে নিয়ে আসে, যে কারণেই তাকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি। ঠিক আছে, এরকমভাবে সুন্দর করে সাজিয়ে লিখবা, তাহলে কিন্তু খতে যদি আসে বংশগতির রাসায়নিক ভিত্তি কেন বলা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি 2-এ 2 পেয়ে যাবা। ঠিক আছে, সো এরকমভাবে আমরা কোর্সে চেষ্টা করতেছি তোমাদেরকে বেসিক বোঝানোর সাথে সাথে সৃজনশীলে আসলে কিভাবে তুমি গুছিয়ে লিখবা সেই জিনিসটা দেখা দিতে। ঠিক আছে, তো আমরা কি শেষ করলাম? আমরা কিন্তু ডিএনএ শেষ করলাম। এরপর আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে আরএনএ। আরএনএ এবং জিন, এই অংশগুলো আমরা বই থেকেই হচ্ছে পড়ার চেষ্টা করব, কারণ এগুলা মানে কম গুরুত্বপূর্ণ, তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা একটু কম। সো আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা তো আমরা ক্লাসের শুরুতেই দেখলাম। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং অধিকাংশ আরএনএতেই আসলে পলিনিউক্লিওটাইডের একটা মাত্র সূত্রক থাকে, একটা মাত্র সূত্রক থাকে। দেখো, একটা মাত্র সূত্র কিন্তু আছে, একটা মাত্র সূত্র আছে। এবং প্রত্যেকটা নিউক্লিওটাইডের ভিতরে কয়টা করে উপাদান? 3টা করে উপাদান। কি কি থাকে? 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং অজৈব ফসফেট। 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসেবে এর ভিতরে থাকে রাইবোজ শর্করা, অজৈব ফসফেট হিসেবে থাকে H3PO4। ঠিক আছে, H3PO4। আর নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে থাকে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিনের পরিবর্তে ইউরাসিল, থাইমিনের পরিবর্তে ইউরাসিল। এগুলা আমরা ক্লাসের শুরুতেই তোমাদেরকে যখন বেসিক বিল্ডিং করতেছিলাম তখনই কিন্তু এগুলা ক্লিয়ার করে দিছি। এবং আরএনএ ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে থাকে আরএনএ, এবং কিছু সংখ্যক ভাইরাস, স্পেশালি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, তাকে পাওয়া যায় হচ্ছে তামাক পাতাতে, এবং তার আক্রমণে হচ্ছে তামাক পাতাতে এরকম মোজাইকের মতো কিছু ক্ষতের সৃষ্টি হয়, যে কারণেই তাকে বলা হয় টোবাকো মোজাইক ভাইরাস।
টোবাকো মোজাইক ভাইরাস। এই টোবাকো মোজাইক ভাইরাসে দেখা যায় যে ডিএনএ থাকে না, ডিএনএ অনুপস্থিত। ডিএনএ এর পরিবর্তে কি থাকে? ডিএনএ এর পরিবর্তে থাকে আরএনএ। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত ভাইরাসে ডিএনএ থাকে না তাদের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে আরএনএ, এবং এসব ক্ষেত্রে আরএনএ মূলত বংশগতির প্রধান বস্তু হিসেবে কাজ করে থাকে। বুঝতে পারতেছো ডিএনএ যে কাজটা করতো, ডিএনএ এর অনুপস্থিতিতে এক্ষেত্রে আরএনএ হচ্ছে মেইনলি বংশগতির বস্তু হিসেবে কাজ করে থাকবে। সো এই হচ্ছে আরএনএ বর্ণনা। যদি পরীক্ষাতে আরএনএ এর গঠন আসে সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে এই চিত্রটা দিয়ে দিবা, একদমই সহজ। এরকম একটা চিত্র আঁকবা, আঁকার পর এরকমভাবে ক্ষারগুলা দেখাবা, ডিরেকশন দেখাবা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, নিচে বলে দিবা যে একটা আরএনএ এর গঠন। ঠিক আছে, আরএনএ এর গঠন, দ্যাটস ইট। এবার আসো জিন। জিন জিনিসটা কি? জিন হচ্ছে, আমরা মনে রাখবো, জিন হচ্ছে ডিএনএর একটা অংশ। ডিএনএর একটা অংশ, ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যা কিনা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যা কিনা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যা কিনা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় জিন। এটা হচ্ছে জিনের সবচেয়ে সহজ সংজ্ঞা। ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যা কিনা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকেই বলা হয় জিন। এটা হচ্ছে জিনের সবচেয়ে সহজ সংজ্ঞা। আর দেখো তোমাদের বইতে ক্রোমোজোম দিয়ে এটা করা হয়েছে। সো চিন্তা করে দেখো, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এবং সেই ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ আছে, সেই ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ আছে। সো ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যদি জিন হয় তাহলে আমরা বলতে পারি কি জিন জিনিসটা ক্রোমোজোমের ভিতরে অবস্থিত। কারণ ডিএনএ জিনিসটা কিসের ভিতরে অবস্থিত? ক্রোমোজোমের ভিতরে অবস্থিত। ঠিক আছে, মানে চিন্তা করতে পারো একটা প্যাকেটের ভিতরে প্যাকেট। ঠিক আছে, সো ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ, সেই ডিএনএর ভিতরে আছে জিন। তাহলে আমরা বলতে পারি জিন জিনিসটা ক্রোমোজোমেরই একটা অংশ। এখন কথা হচ্ছে ক্রোমোজোমের যেই এলাকাতে, ক্রোমোজোমের যে লোকেশন বরাবর হচ্ছে জিন অবস্থান করে, সেই লোকেশনটাকে বলা হয় তার লোকাস। যেই লোকেশন বরাবর জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। সো এই জিনিসটা হচ্ছে সৃজনশীলের কয়ের জন্য শিখবা। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। এটা সৃজনশীলের কয়ের জন্য শিখবা। লোকাস কাকে বলে? লোকাস হচ্ছে জিনের লোকেশন। ঠিক আছে, লোকাস হচ্ছে জিনের লোকেশন, এবং এই জিনই হচ্ছে মূলত একটা জীবের মাঝে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে সাহায্য করে। ঠিক আছে, সো আমরা একটু কিভাবে সে প্রকাশ করে সেই জিনিসটা দেখাই দিই, তাহলে কিন্তু মোটামুটি আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা একটু দেখার চেষ্টা করি যে জিন আসলে কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে। সো দেখো, এটা একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মাঝে কি আছে? ক্রোমোজোমের মাঝে আছে ডিএনএ, ক্রোমোজোমের মাঝে আছে ডিএনএ। সেই ডিএনএর মাঝে একটা নির্দিষ্ট অংশ, সেই ডিএনএর মাঝে থাকা একটা নির্দিষ্ট অংশ, সেটাকে আমরা বলতেছি জিন। সেটাকে আমরা কি বলতেছি? জিন বলতেছি। সো জিন জিনিসটা আসলে ডিএনএরই পার্ট, ডিএনএরই ছোট্ট একটা পার্ট। ঠিক আছে, ডিএনএরই ছোট্ট একটা পার্ট। এই জিনিসটাই ধরো কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, দ্যাটস ওয়াই তাকে আমরা বলতেছি জিন। দেখা যায় যে এই জিনটা কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটা আমাদের হচ্ছে কয়েকটা ধাপে হচ্ছে নির্ধারিত হয়। ঠিক আছে, সেই ধাপগুলা তোমাদের বইতে একদমই শর্ট করে বলা আছে, সো আমি শর্ট করে পড়াবো। ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমরা যখন এইচএসসিতে যাবা তখন ভাইয়া দেখবা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এরকম কিছু প্রক্রিয়া অনেক বিশাল বড় করে হচ্ছে তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। আপাতত যেহেতু বইতে সংক্ষিপ্তভাবে আছে, আমরা এমনিতেই অনেক পড়াশোনা করে ফেলছি, আমরা সংক্ষিপ্তভাবেই জিনিসটা জানার চেষ্টা করি। সো এই যে ক্রোমোজোম, সে ক্রোমোজোম কিসের ভিতরে ছিল? নিউক্লিয়াসের ভিতরে ছিল। ঠিক না? ক্রোমোজোম কিন্তু নিউক্লিয়াসের ভিতরে ছিল। এটা ধরো হচ্ছে আমাদের নিউক্লিওলাস, এটা ধরো আমাদের নিউক্লিওলাস। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের ধরো নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, সো এই যে জিন, সেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশের স্বার্থে সর্বপ্রথম এই নিউক্লিয়াসের ভিতরে কিসে পরিণত হবে? এমআরএনএতে পরিণত হবে, এক ধরনের আরএনএতে পরিণত হবে। যে আরএনএকে কি বলা হয়? এমআরএনএ বলা হয়, এমআরএনএ বলা হয়। তাহলে এই জিন সে ঠিক করছে আমার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে হবে। প্রকাশ করার স্বার্থে সে সর্বপ্রথম এমআরএনএতে পরিণত হয়। এমআরএনএতে পরিণত হইলে কি সুবিধা? আরএনএ হচ্ছে একসূত্রক হইলে সে পাতলা চিকনালি, সো সে ইজিলি হচ্ছে দৌড় মারতে পারবে, সে ইজিলি কি করতে পারবে? দৌড় মারতে পারবে বা চলাচল করতে পারবে। ডিএনএ হচ্ছে মোটকা বেটা, এই মোটকা বেটার পক্ষে তো হচ্ছে ট্রাভেল করা বা হচ্ছে চলাচল করা কিন্তু কষ্টকর। সো এই জন্য সে কিসে পরিণত হবে? এমআরএনএতে পরিণত হবে। এই যে এমআরএনএটা, এই এমআরএনএটা এখন কি করবে? নিউক্লিয়াস থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, সে কি করবে? দেখো, নিউক্লিয়াস থেকে এরকমভাবে বের হয়ে আসবে। সে কিভাবে বের হয়ে আসবে? নিউক্লিয়াসের এই জায়গাতে কিছু ছিদ্রের কথা আমরা পড়ছিলাম না? নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এই ছিদ্র দিয়ে হচ্ছে সে বের হয়ে সাইটোপ্লাজমে আসবে।
সাইটোপ্লাজমে এসে সে কার কাছে যাবে? সে যাবে হচ্ছে একটা প্রোটিন তৈরির ফ্যাক্টরির কাছে বা কারখানার কাছে। প্রোটিন তৈরির ফ্যাক্টরির নাম কি ছিল? নাম ছিল রাইবোজোম। ঠিক আছে, নাম কি ছিল? রাইবোজোম ছিল। রাইবোজোমের কাছে এই এমআরএনএ চলে যাবে। রাইবোজোমের কাছে যখন এই এমআরএনএ চলে যাবে, রাইবোজোম তাকে দেখে কি তৈরি করে দিবে? তাকে দেখে তৈরি করে দিবে হচ্ছে প্রোটিন। তাকে দেখে তৈরি করে দিবে হচ্ছে প্রোটিন। তাকে দেখে তৈরি করে দিবে, এটা হচ্ছে আমাদের প্রোটিন। ঠিক আছে, তাহলে প্রোটিন তৈরি করে দিলে এখন সেই প্রোটিনটা কোথাও না কোথাও তো জমা থাকতে হবে। সেই প্রোটিনটা কোথাও না কোথাও তো জমা থাকতে হবে। দেখা যায় যে এই প্রোটিনটা নিউক্লিয়াসের সাথে লেগে থাকা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে একটা জিনিস আছে, সেই অঙ্গাণুতে হচ্ছে এই প্রোটিনটা এসে জমা থাকবে। ধরো কথার কথা এটাই ছিল সেই প্রোটিন যেটা কিনা তৈরি হয়েছে রাইবোজোমে। সেই প্রোটিনটা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে জমা থাকে। জমা থাকার পর সে এখান থেকে দেখা যায় যে পরবর্তী যে কোষীয় অঙ্গাণু, যেটার নাম হচ্ছে গলজি বডি। পরবর্তী কোষীয় অঙ্গাণুর নাম কি? গলজি বডি। এবং এই গলজি বডির গঠন অনেকটা দেখতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই। ঠিক আছে, সো এটা ছিল আমাদের ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে গলজি বডি। এটা হচ্ছে গলজি বডি। দেখা যায় যে এই যে প্রোটিনটা তৈরি হইলো এখানে, সেই প্রোটিনটা এখান থেকে আস্তে আস্তে কোথায় চলে আসবে? গলজি বডিতে চলে আসবে। গলজি বডিতে আসার পর কয়েকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে। এই যে প্রোটিনটা তৈরি হইলো, সেই প্রোটিনটার ভিতরে কোনো ভুল থাকতে পারে না। সো গলজি বডি যে কাজটা করে, এই প্রোটিনের ভিতরে কোনো ভুল থাকলে সেই ভুলটাকে সংশোধন করে, এবং পাশাপাশি সেই প্রোটিনটা এরকম খালি গায়ে থাকলে তো সমস্যা। সো তার বাইরে হচ্ছে একটা আবরণ যুক্ত করে দেয় বা প্যাকেজিং করে দেয়। এই প্রোটিনটাকে সে হচ্ছে প্যাকেজিং করে। প্যাকেজিং করলে বুঝতে পারতেছো জিনিসটা দেখতে সুন্দর হইলো। সো প্যাকেজিং করে হচ্ছে সে কোষের যেই উদ্দেশ্য হচ্ছে প্রোটিনটা তৈরি হয়েছিল, সেই দিকে হচ্ছে এই প্রোটিনটাকে পাঠায় দিই। ঠিক আছে, এই প্রোটিনটাকে সেই উদ্দেশ্য হচ্ছে সেই দিকে পাঠায় দিই। ঠিক আছে, এই প্রোটিন যদি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার জন্য তৈরি হয়, তাহলে মাইটোকন্ড্রিয়ার দিকে পাঠিয়ে দিই। এই প্রোটিন যদি ক্লোরোপ্লাস্টের জন্য তৈরি হয়, ক্লোরোপ্লাস্টের দিকে পাঠিয়ে দিই। এরকমভাবে হচ্ছে একটা কোষের মাঝে কিন্তু একটা জিন এক্সপ্রেস হয় বা জিনের মাঝে থাকা কথাগুলা প্রকাশিত হয়। সো একটা জিন কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে, আশা করি ফুল কাহিনীটা বুঝতে পারছো। বৈশিষ্ট্য প্রকাশের স্বার্থে একটা জিন সর্বপ্রথম নিউক্লিয়াসের ভিতরে এমআরএনএতে পরিণত হয়। সেই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বের হয়ে চলে আসে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কার কাছে যায়? রাইবোজোমের কাছে যায়। রাইবোজোম তাকে দেখে দেখে প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটা জমা থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সেই প্রোটিনটা এসে জমা থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে জমা থাকার পর সেখান থেকে সেটা চলে যায় হচ্ছে পরবর্তী কোষীয় অঙ্গাণু গলজি বডির কাছে। গলজি বডির কাছে যাওয়ার পর এই প্রোটিনের মাঝে কোনো ধরনের ভুল থাকলে সেই ভুলটা সংশোধন হয়, এবং পাশাপাশি সেই প্রোটিনের বাইরে একটা আবরণ যুক্ত হয় বা প্যাকেজিং হয়। প্যাকেজিং হওয়ার পর ফাইনালি সেই প্রোটিন যার উদ্দেশ্যে তৈরি হয়েছিল তার দিকে চলে যায়। এরকমভাবেই হচ্ছে মেইনলি একটা জিন বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে, সো এই কথাগুলো কিন্তু তোমাদের বইতে প্যারা আকারে দেখো, প্যারা আকারে কিন্তু বলা আছে। ঠিক আছে, এবং জিনিসটা হচ্ছে মানে ইমাজিন করা একটু কঠিন, যে কারণে ভাইয়া চিত্র এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আসো, আমাদের এই যে জিন, সেই জিন তো কোনো না কোনো বিজ্ঞানী আবিষ্কার করছিলেন বা কোনো না কোনো বিজ্ঞানী এই জিন সম্পর্কে ধারণা দিছেন। সেই বিজ্ঞানীর কথাবার্তা নিয়ে একটু আমরা একটু আলোচনা করি। সেই বিজ্ঞানীর নাম ছিল গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল একজন অস্ট্রিয়ান পাদ্রী। অস্ট্রেলিয়া না, কিন্তু অস্ট্রিয়া। ঠিক আছে, কান্ট্রিটার নাম হচ্ছে অস্ট্রিয়া। সে অস্ট্রিয়ার একজন পাদ্রী, খ্রিস্টান একজন পাদ্রী ছিলেন, এবং তিনি খুবই পছন্দ করতেন মটরশুঁটি। সো সেই মটরশুঁটি নিয়ে তিনি অনেক গবেষণা করলেন। তিনি দেখলেন যে কিছু কিছু মটরশুঁটি গাছ আছে যারা হচ্ছে অনেক লম্বা হয়, আবার কিছু কিছু মটরশুঁটি গাছ আছে যারা হচ্ছে অনেক খাটো হয়। সো তিনি বললেন যে লম্বা যে হইতেছে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, খাটো যে হইতেছে এটা আরেকটা বৈশিষ্ট্য। আবার তিনি খেয়াল করলেন যে কিছু কিছু মটরশুঁটি মানে বুঝতে পারতেছো সবুজ কালার হবে। সো কিছু কিছু মটরশুঁটির কালার অনেক কড়া হয়, আবার কিছু কিছু মটরশুঁটির কালার হচ্ছে একদম পাতলা হয়। সো তিনি বললেন এই যে গাঢ় হইতেছে এটা একটা বৈশিষ্ট্য, আবার এই যে পাতলা হইতেছে সেটাও আরেকটা বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রত্যেকটাই হচ্ছে আসলে এক একটা বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কিছু ফ্যাক্টর। সেই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে হচ্ছে একটা কোষের ভিতরে থাকা কিছু ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটা আসলে কি সেটা তিনি বলে দিতে পারেন নাই। ঠিক আছে, তিনি ধারণা করছেন কিছু একটা দায়ী এই বৈশিষ্ট্যগুলোর জন্য। একটা গাছ লম্বা যে হইতেছে সেটার জন্য দায়ী একটা ফ্যাক্টর, একটা গাছ খাটো যে হইতেছে সেটার জন্য দায়ী অন্য আরেকটা ফ্যাক্টর, একটা গাছ সেটা যে হচ্ছে তোমার একটু কড়া কালারের মটরশুঁটি প্রডিউস করতেছে সেটার জন্য দায়ী একটা ফ্যাক্টর, একটা গাছ অন্য একটা হলুদ কালার বা হচ্ছে একটু কম গাঢ় কালারের যে হচ্ছে মটরশুঁটি প্রডিউস করতেছে সেটার জন্য দায়ী অন্য আরেকটা ফ্যাক্টর।
ঠিক আছে? বর্তমানে আমরা কিন্তু জানি যে এই ফ্যাক্টরি হচ্ছে আসলে জিন। বর্তমানে আমরা জানি এই ফ্যাক্টরি হচ্ছে জিন। ঠিক আছে? সো তিনি মেইনলি যেই জিনিসটা করলেন সেটা হচ্ছে, তোমাদের বইতে অনেক কঠিন করে এটা লেখা আছে। আমি মানে জাস্ট পড়লাম আর হতভম্ব হয়ে গেছি যে এত কঠিন করে কেন বলছে? না বললেও তো পারত। ঠিক আছে? আচ্ছা, তিনি যে কাজটা করলেন দেখো খুবই ইন্টারেস্টিং একটা কাজ, এবং তুমি যদি কল্পনা করো তোমার কাছেও মানে ভেবেও তুমি অনেক মজা পাবা। ঠিক আছে? সে কারণে আমি তোমাকে বলতেছি আর কি। সো দেখো একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ধরো একটা লম্বা ছেলে, ঠিক আছে, একটা লম্বা ছেলের একটা খাটো মেয়েকে পছন্দ হয়েছে, একটা খাটো মেয়েকে পছন্দ হয়েছে, কথার কথা আমরা ধরে নিতেছি। সো তাদের মাঝে ধরো বিয়ে সম্পন্ন হইল। বিয়ে সম্পন্ন হইলে এরপর তাদের থেকে কি তৈরি হবে? বাচ্চা হবে। সো বাচ্চা হইলে তোমার কি ধারণা, একটা লম্বা ছেলে এবং একটা খাটো মেয়ের যদি বিয়ে হয় তাহলে তাদের মাঝে যে বাচ্চা তৈরি হবে সে বাচ্চার কিরকম হওয়ার কথা? আমাদের কমন সেন্স বলে বাচ্চার হওয়ার কথা মাঝারি সাইজের। ঠিক আছে? লম্বা একটা ছেলে আর খাটো হচ্ছে মেয়ে, তার মানে হচ্ছে তাদের মাঝে বিয়ে হইলে যে সন্তান তৈরি হবে সেই সন্তান হওয়ার কথা হচ্ছে মাঝারি। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কমন সেন্স বলে, আমাদের কমন সেন্স বলে। বাট বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল তিনি যে জিনিসটা খেয়াল করলেন, যে একটা লম্বা মটরশুঁটি গাছ এবং একটা খাটো মটরশুঁটি গাছ, এদের মাঝে যখন প্রজনন ঘটানো হয়, মটরশুঁটি গাছের তো আর বিয়ে হয় না, বিয়ে হইলে হচ্ছে ভালো হইতো, বাট এদের মাঝে কি ঘটানো হয়? প্রজনন ঘটানো হয়। একটা লম্বা মটরশুঁটি গাছের সাথে একটা খাটো মটরশুঁটি গাছের যদি প্রজনন ঘটানো হয়, তখন এর থেকে যেই সন্তান মটরশুঁটি গাছের সৃষ্টি হয়, সেই সন্তান মটরশুঁটি গাছ সবগুলাই হয় হচ্ছে প্রথমে লম্বা, সবগুলাই হয় লম্বা, সবগুলাই হয় লম্বা। ঠিক আছে? বাপের মতো হয়, সবগুলাই হয় লম্বা। তাহলে আমাদের কমন সেন্সের সাথে তো এটা যায় না। আমাদের কমন সেন্স কি বলছিল? যে এটা হইলে নতুন যে গাছের সৃষ্টি হবে সেই গাছ হবে মাঝারি সাইজের, সে গাছ হবে মাঝারি সাইজের। বাট তিনি দেখলেন যে সবগুলা গাছই ফার্স্টে হচ্ছে লম্বা হয়েছে, সবগুলা গাছই ফার্স্টে হচ্ছে লম্বা হয়েছে। পরবর্তীতে তিনি চিন্তা করলেন, আচ্ছা এদের মাঝে একটু ক্রস ঘটায় দেখি তো, যে সন্তানগুলো সৃষ্টি হচ্ছে সেই সন্তানগুলোর মাঝে একটু ক্রস ঘটায় দেখি তো, বা প্রজনন ঘটায় দেখি তো। তখন তিনি দেখলেন যে এদের মাঝে যদি ক্রস ঘটানো হয়, ধরো এদের দুইজন সদস্য আমরা নিলাম, আরেকজন চলে আসছে, দরকার নাই, আমরা এদের মাঝে হচ্ছে ক্রস ঘটাবো, এদের মাঝে ক্রস ঘটাবো। ঠিক আছে? এদের মাঝে ক্রস ঘটাইলে পরবর্তীতে দেখা যায় যে এখান থেকে যে সন্তানগুলো সৃষ্টি হয়েছে সেই সন্তানগুলোর মাঝে তিনটা হচ্ছে লম্বা এবং একটা হচ্ছে খাটো, মাঝারি বলে কোনো কিছু আসছে না। সো এই জিনিসটাকেই তিনি হচ্ছে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করছেন কিছু সূত্রের মাধ্যমে, এবং সেই সূত্রগুলো খুবই ফেমাস। আমরা যখন হচ্ছে বংশগতি ও বিবর্তন, ঠিক আছে, আমাদের এইচএসসি বায়োলজিতে যখন পড়তে যাব তখন দেখব যে মেন্ডেলের এই সূত্রগুলা খুবই ফেমাস। ঠিক আছে? মেন্ডেলের এই সূত্রগুলা খুবই ফেমাস, এবং সেই সূত্রগুলা পুরা বিশ্বব্যাপী হচ্ছে খুবই সমাদৃত, যে কারণে মেন্ডেলকে কি বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক, ফাদার অফ জেনেটিক্স। তাহলে আমরা এটাও হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখতে পারি যে কাকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে মেন্ডেলের এই সূত্রটাকেই তুমি হচ্ছে ম্যাথমেটিক্যালি যদি প্রকাশ করলে দেখো আমাদের যত ক্রোমোজোম আছে সবগুলো ক্রোমোজোম কিন্তু আমরা বলি না আমাদের হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম, আমরা বলি কিন্তু আমাদের 23 জোড়া ক্রোমোজোম। 23 জোড়া ক্রোমোজোম কেন? কারণ একটা ক্রোমোজোম আসে আমাদের পিতা থেকে, আরেকটা আসে মাতা থেকে। ঠিক আছে? একটা আসে পিতা থেকে, আরেকটা আসে মাতা থেকে, একটা আসে পিতা থেকে, আরেকটা আসে মাতা থেকে। সো এরকমভাবে 23টা জোড়া আছে আমাদের, যার প্রত্যেকটার জোড়ার মাঝে একটা ক্রোমোজোম আসে আমাদের পিতা থেকে, আরেকটা আসে মাতা থেকে। তাহলে এই যে গাছটা লম্বা হইল, সে লম্বা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা দায়ী, সেই বৈশিষ্ট্যটাকে আমরা যদি হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এই বৈশিষ্ট্যটার জন্য দায়ী হচ্ছে দুইটা ক্রোমোজোম। একটা ক্রোমোজোম আসছে এটার পিতা থেকে, আরেকটা ক্রোমোজোম আসছে এটা পিতা থেকে। এই গাছটা যে হচ্ছে খাটো হওয়ার জন্য এর যে বৈশিষ্ট্যগুলা, সেটাও নিশ্চয়ই হচ্ছে দুইটা ক্রোমোজোম দ্বারা নির্মিত হয়েছে। এই গাছটার যে পিতা ছিল সেই পিতা থেকে আসছে খাটো হওয়ার একটা জিন, এই গাছটার যে মাতা ছিল সেই মাথা থেকে আসছে খাটো হওয়ার আরেকটা জিন। ঠিক আছে? সো এই জিনিসগুলোকে এরকমভাবে প্রকাশ করা হয়। দেখো টল থেকে টি আসছে, ঠিক আছে, টল কথাটা থেকে টি আসছে, এবং এগুলো যখন তুমি এক্সপ্রেস করবা তখন তুমি একটা জিনিস মনে রাখবা, সেটা কি? যে জেনেটিক্স একটা নিয়ম আছে, যেই বৈশিষ্ট্যটা তুমি হচ্ছে একবার ক্যাপিটাল লেটারে লিখলা, সেই বৈশিষ্ট্যের বিপরীত একটা বৈশিষ্ট্য, ধরো লম্বার বিপরীত বৈশিষ্ট্য কি? খাটো।
সেই খাটোকে তুমি যখন এক্সপ্রেস করতে যাবা তখন লম্বা লিখতে যে ক্যাপিটাল টি লিখছিলা সেই লেটারেরই স্মল লেটারে লিখতে হবে। তাহলে ক্যাপিটাল টি এর স্মল লেটার কি? স্মল টি, ঠিক আছে? সো স্মল টি দ্বারা আমরা হচ্ছে প্রকাশ করব। তাহলে এই জিনিসটাকে কিন্তু তিনি হচ্ছে সুন্দরভাবে তার এই সূত্র দ্বারা হচ্ছে প্রকাশ করছেন, ঠিক আছে? আচ্ছা, সূত্র দ্বারা প্রকাশ করলে তাহলে দেখো তিনি মানে ফুল ঘটনাটা এখন বোঝা তোমার জন্য সহজ হবে। সো একটা লম্বা গাছ তিনি নিলেন যার জিনগুলো হচ্ছে ক্যাপিটাল টি, একটা খাটো গাছ তিনি নিলেন যার জিনগুলো হচ্ছে স্মল টি, এবং এই যে লম্বা গাছ, সেই লম্বা গাছ থেকে যে দুইটা গেমেট সৃষ্টি হইলো, ঠিক আছে? এটা তো পুরুষ গাছ, সো পুরুষ গাছ থেকে কি সৃষ্টি হবে? শুক্রাণু সৃষ্টি হবে। সো ক্যাপিটাল টি, দুইটা শুক্রাণু সৃষ্টি হইলো, ক্যাপিটাল টি, এবং এই গাছটা থেকেও কি দুইটা ডিম্বাণু সৃষ্টি হবে, ঠিক আছে? সো সেই ডিম্বাণুগুলো কি হবে? এটা থেকে সৃষ্টি হবে স্মল টি, এটা থেকে সৃষ্টি হবে স্মল টি, ঠিক আছে? এখন এদের মাঝে যখন হচ্ছে ক্রস ঘটবে বা মিলন ঘটবে, এই শুক্রাণুটা গিয়ে যদি এই ডিম্বাণুর সাথে মিলন করে তখন সৃষ্টি হবে ক্যাপিটাল টি স্মল টি। এই শুক্রাণুটা গিয়ে যদি এই ডিম্বাণুর সাথে মিলন করে তখনও সৃষ্টি হবে ক্যাপিটাল টি স্মল টি। এবং সব ক্ষেত্রেই দেখো, সব ক্ষেত্রে কিন্তু এটা গিয়ে যদি এটার সাথে যুক্ত হয় তাহলে ক্যাপিটাল টি স্মল টি তৈরি হবে। এবং ক্যাপিটাল টি স্মল টি যখন তৈরি হইতেছে তখন এখানে বুঝতে পারতেছো যে দুইটা বৈশিষ্ট্য চলে আসছে। এই যে গাছগুলা, সেই গাছগুলোর ভিতরে কিন্তু দুইটা বৈশিষ্ট্য চলে আসছে। ক্যাপিটাল টি মানে কি? লম্বা হওয়ার বৈশিষ্ট্য। স্মল টি মানে কি? খাটো হওয়ার বৈশিষ্ট্য। সো একটা গাছ কি কখনো একই সাথে লম্বা এবং একই সাথে খাটো হইতে পারে না? যে কোনো একটা হবে। সে দেখা যায় যে লম্বা হয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই দুজনের মাঝে লম্বা হওয়ার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রকট, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য বলেই কিন্তু সে প্রকাশ হইতে পারছে। সো আমরা মনে রাখবো যে এরকম অবিশুদ্ধ একটা কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলা হয় অবিশুদ্ধ কন্ডিশন, যেখানে একটা বৈশিষ্ট্য আছে এবং এটার বিপরীত বৈশিষ্ট্য আছে। সো এই কন্ডিশনটাকে বলা হয় অবিশুদ্ধ একটা কন্ডিশন। অবিশুদ্ধ অবস্থায় যেই বৈশিষ্ট্য বাইরে প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। অবিশুদ্ধ অবস্থায় যেই বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অথবা জিন দিয়েও তুমি এটা এক্সপ্লেন করতে পারো যে অবিশুদ্ধ অবস্থায় যেই জিন বাইরে প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট জিন, অবিশুদ্ধ অবস্থায় যেই জিন বাইরে প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন, ঠিক আছে? সো আমরা কিন্তু দেখলাম যে এখানে হচ্ছে প্রকট জিন কোনটা বা প্রকট বৈশিষ্ট্য কোনটা? ক্যাপিটাল টি। তার মানে এখানে যতগুলো গাছ হবে সবগুলাই যেহেতু ক্যাপিটাল টি স্মল টি, সবগুলাতেই হচ্ছে আসলে ক্যাপিটাল টি এক্সপ্রেস হবে। আর ক্যাপিটাল টি এক্সপ্রেস হওয়া মানে হচ্ছে গাছটা লম্বা হবে, গাছটা লম্বা হবে, গাছটা লম্বা হবে, গাছটা লম্বা হবে। এরকমভাবে যতগুলা তোমার হচ্ছে প্রথম বংশধরের যতগুলো উদ্ভিদ হবে সবগুলো উদ্ভিদ কি হবে? লম্বা হবে, সকলেই লম্বা হবে, সকলেই লম্বা হবে। সো কাহিনীটা ঘটে হচ্ছে যখন এদের দুজনের মাঝে আবার ক্রস করানো হয়। এদের দুজনের মাঝে যখন আবার ক্রস করানো হয় তখন সেখান থেকে যে উদ্ভিদগুলো তৈরি হবে, প্রথম উদ্ভিদগুলোকে আমরা বলতেছিলাম F1 উদ্ভিদ, ঠিক আছে? বা প্রথম বংশধর। F1 মানে হচ্ছে ফিলিয়াল, ফিলিয়াল মানে হচ্ছে বংশধর বোঝায় আর কি। সো প্রথম যারা তৈরি হয়েছিল তাদেরকে আমরা বললাম F1 বংশধর। এদের মাঝে যখন ক্রস ঘটানো হয় তখন বুঝতে পারতেছো ক্যাপিটাল টি স্মল টি এবং এটাও ক্যাপিটাল টি স্মল টি। সো এখান থেকে যে শুক্রাণুগুলো আসবে সেগুলো হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল টি। এটা থেকেও যে শুক্রাণু ডিম্বাণুগুলো আসবে সেগুলো হবে ক্যাপিটাল টি এবং স্মল টি। এবং এদের মাঝে যখন কম্বিনেশন করা হয়, ধরো কথার কথা, এই যে ক্যাপিটাল টি, এই যে শুক্রাণু তার সাথে মিলন করলো এই ক্যাপিটাল টি এর ডিম্বাণু, তখন তাদের থেকে কি সৃষ্টি হবে? ক্যাপিটাল টি। এই যে ক্যাপিটাল টি শুক্রাণু সে গিয়ে মিলন করলো এই স্মল টির সাথে, তখন তার থেকে সৃষ্টি হবে ক্যাপিটাল টি স্মল টি। এই যে স্মল টি শুক্রাণু সে গিয়ে মিলন করলো এই ক্যাপিটাল টি এর সাথে, তখন তার থেকে সৃষ্টি হবে ক্যাপিটাল টি স্মল টি। এই স্মল টি গিয়ে এই স্মল টির সাথে তোমার হচ্ছে যুক্ত হইলো, তখনও তাদের থেকে কি সৃষ্টি হবে? স্মল টি। এটাও স্মল টি, এটাও স্মল টি, সুতরাং স্মল টি, ঠিক আছে? সো এখন দেখো যে এগুলো তো ভিতরের কাহিনী, এগুলো কি? এগুলো হচ্ছে ভিতরের কাহিনী। বাইরে কি এক্সপ্রেস হবে, বাইরে কি প্রকাশিত হবে, একটু খেয়াল করে দেখো যে এই গাছটার মাঝে প্রথম যে গাছটা, সেই গাছটার মাঝে আছে ক্যাপিটাল টি মানে কি? শুধুমাত্র লম্বা হওয়ার বৈশিষ্ট্য আছে। সো সে তো ডেফিনেটলি লম্বা হবে, এই গাছটার কথা চিন্তা করো, ক্যাপিটাল টি স্মল টি আছে। সো ক্যাপিটাল টি স্মল টির মাঝে আমরা দেখছি ক্যাপিটাল টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, লম্বা হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রকট, সুতরাং সেও কি হবে? সেও কিন্তু লম্বা হবে। সেম কথা, এটাও লম্বা হবে, ক্যাপিটাল টি স্মল টি আছে বলে। ক্যাপিটাল টি স্মল টি থাকলে ক্যাপিটাল টি এক্সপ্রেস হয়, সুতরাং সেও কিন্তু লম্বা হবে। সো আমরা কিন্তু দেখতেছি যে তিনটা গাছ হচ্ছে লম্বা হবে, এবং সর্বশেষ যে সদস্য তার ভিতরে শুধুমাত্র কি আছে? শুধুমাত্র আছে স্মল টি। লম্বা হওয়ার কোনো জিন নাই, দুইটাই কি? দুইটাই হচ্ছে খাটো হওয়ার জিন।
সুতরাং এই গাছটা কি হবে? এই গাছটা হবে খাটো, এই গাছটা হবে খাটো। তাহলে 3টা গাছ হয় লম্বা, একটা গাছ হয় খাটো, বা এই অনুপাতটাকে আমরা বলতে পারি 3:1, 3:1, ঠিক আছে? এটা হচ্ছে 3:1 অনুপাত। সো আমরা এটা ভালো করে মনে রাখবো যে মেন্ডেলের সূত্রে দ্বিতীয় বংশধরে কত শতাংশ উদ্ভিদ হয় লম্বা এবং কত শতাংশ উদ্ভিদ হয় খাটো, ঠিক আছে? সো আমরা অনুপাতটা জানি কি? ওর অনুপাতটা জানি হচ্ছে 3:1, মানে 3টা লম্বা হবে, একটা খাটো হবে। অথবা এই জিনিসটাকে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে বুঝতে পারতেছো, পার্সেন্টেজে কনভার্ট করলে 75% হবে লম্বা, 75% হবে লম্বা, 25% হবে খাটো। যারা কিনা কনভার্সনটা বুঝতে পারছো না, একদমই সিম্পল, 3 এবং 1। তাহলে দেখো আমি তোমাদেরকে ম্যাথও শিখাইতেছি, ঠিক আছে? 3 এবং 1 মানে কত? 4, ঠিক আছে? সো 4 এর মাঝে 3, এই যে দেখো 4 এর মাঝে 3 ইন্টু 100%, তাহলে দেখো কাটাকুটি করলে হচ্ছে কত আসে? এখানে আসে হচ্ছে তোমার 25, ঠিক আছে? 25, 3 25 হচ্ছে 75%, 75% হবে লম্বা। সেমলি 1/4 ইন্টু হচ্ছে 100%, ঠিক আছে? তাহলে দেখো এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে কত আসে? 25%, ওকে? সো 25% হবে খাটো। সো আশা করি হচ্ছে মেন্ডেলের সূত্রের যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা পরীক্ষাতে কম আসে, এটা বেশি একটা আসে না, কিন্তু মেইন কাহিনীটা বুঝতে পারছো। এবার মেইন বইটা যখন একবার রিডিং দিবা তুমি ইনশাল্লাহ একদম ফকফকা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আমি কিন্তু একদম সহজ হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ম্যারাথন ক্লাস, যেই ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করলাম এই অধ্যায় থেকে, যেই অংশটা থেকে হচ্ছে একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং মোটামুটি বলা যায় যে 100% ইনশাল্লাহ তুমি কমন পাবা, যদি না হচ্ছে বংশগতীয় যে রোগগুলো আছে, ঠিক আছে? এই যে বংশগতীয় রোগগুলো আছে, বর্ণান্ধতা, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া, সেখান থেকে যদি প্রশ্ন না আসে, হয় হচ্ছে এই বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া এই অংশগুলো থেকে প্রশ্ন আসবে, অথবা সাধারণত আসে হচ্ছে প্রথম দিকে আজকে যেগুলো পড়াইছি, ঠিক আছে? অর্থাৎ ডিএনএ, আরএনএ কিংবা জিন, এগুলোর বর্ণনা থেকে সাধারণত প্রশ্ন আসে। সো একটা অংশ আমি একদম ক্লিয়ার করে দিলাম 100% যে ডিএনএ এর গঠন কিভাবে লিখবা, আরএনএ এর গঠন কিভাবে লিখবা, জিন থেকে বর্ণনা আসলে কিভাবে এক্সপ্লেন করতে হবে, মেইন কাহিনীটা কি, সেটা আমি চেষ্টা করছি একদম সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিতে। সো এরকমভাবেই আশা করি হচ্ছে বায়োলজি যদি পড়ো তুমি, ইনশাল্লাহ 100% A+ পাবাই, এবং চান্সেস আর ভেরি হাই তুমি ইনশাল্লাহ 95 এর উপর নাম্বার পাবা, ঠিক আছে? সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা খুবই এনজয় করছো তুমি, একদম সহজে সবকিছু বুঝতে পারছো। সো এরকমভাবেই এসএসসি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক যদি হচ্ছে আমার কাছে সহজে বুঝে একদম বস হতে চাও, এবং মোটামুটি বায়োলজিতে 95, 97, 98, 99 এবং 100তে 100 পর্যন্ত পাওয়ার মতো প্রিপারেশন নিতে চাও, তাহলে আমি তোমাদেরকে ডেফিনেটলি রিকমেন্ড করব অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের এসএসসি বায়োলজি কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। এসএসসি 26-এর জন্য শর্ট সিলেবাসের কোর্স আছে, যেটার ফি হচ্ছে মাত্র 1250 টাকা। একবার 1250 দিয়ে ভর্তি হলেই আর কোনো টেনশন নাই। এসএসসি 27-এর জন্য আমাদের ফুল সিলেবাসের কোর্স আছে, যেটার ফি হচ্ছে 1750 টাকা। এই দুইটার যেটাতে তোমার যেটা অ্যাপ্লিকেবল সেটাতে ভর্তি হয়ে যাও দ্রুত। কিভাবে ভর্তি হবা, এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করো। ফার্স্ট কমেন্ট চেক করলেই হচ্ছে এই কোর্সগুলোর হচ্ছে ডিটেলস, কিভাবে ভর্তি হতে হবে বিকাশ বা নগদ দিয়ে, সেই সকল ডিটেলস তুমি পেয়ে যাবা। সো দ্রুত ভর্তি হয়ে যাও, এবং ভাইয়ের সাথে প্রত্যেকটা টপিক এমনভাবেই শেষ করো যেন এসএসসিতে যত ঘুরাই পেঁচে প্রশ্ন আসুক না কেন, অন্য কেউ না পারলেও তুমি যাতে ইনশাল্লাহ পারো, ঠিক আছে? সো তোমাদের সবার সাথে দেখা হবে কোর্সের কোনো একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম।